আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু ইনফর্ম করবেন আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা, ভয়েস ঠিক আছে কিনা। ওকে, তো ঠিক আছে। যদি সবাই শুনতে পান তাহলে আমরা আমাদের আজকের যে লেসন সেটা শুরু করি। হ্যাঁ, অনেক দিন পরে শোনা যাচ্ছে। আমরা যেহেতু এটা প্রায় মান্থলি করার চেষ্টা করতেছি বা করে আসছি এর আগেও, এবং ইদানিং সময়ে আমরা হচ্ছে স্পেশাল যে ইভেন্ট গুলো আছে গ্রাফিক ডিজাইনারদের জন্য, যে স্পেশাল ইভেন্ট আছে সেগুলো নিয়েই হচ্ছে আমরা বেশি আলোচনা করতেছি। যেহেতু এই সময়টা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনারদের জন্য একটা সিজন টাইম। সো সেই টপিক গুলো আমি আপনাদের সাথে একটু জানানোর চেষ্টা করতেছি যে কিভাবে আসলে এই টপিক গুলো নিয়ে কাজ করা যেতে পারে বা কি কি ধরনের কাজ করা যেতে পারে। তো সেটার ধারাবাহিকতায় আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে, যেটা এই নভেম্বর, আপকামিং যে নভেম্বর মাস আছে এই নভেম্বর মাসের হচ্ছে শেষ বৃহস্পতিবার। ঠিক আছে, শেষ বৃহস্পতিবারে হচ্ছে এই ইভেন্টটা হতে যাচ্ছে, এবং সেটা নিয়ে আমাদের প্রিপারেশন যদি আমরা নিতে চাই তাহলে সেই প্রিপারেশনের সময়টা জাস্ট এখনই। এখন থেকে যদি আমরা প্রিপারেশন নিতে পারি তাহলে এটাকে আমরা কাজে লাগাতে পারবো। তো আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ার করে আমার প্রেজেন্টেশন স্লাইড যেটা আছে আজকের জন্য সেটা আমি একটু শেয়ার করতেছি। সো এর মধ্যে আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু যদি জানতে চান তাহলে কাইন্ডলি আপনাদের চ্যাট বক্সে হচ্ছে সেটা লিখবেন। আমি প্রেজেন্টেশনের ফাঁকে ফাঁকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করতেছি আপনিও ভালো আছেন। আচ্ছা, আই হোপ যে আমার স্ক্রিন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার স্ক্রিন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সো আমাদের আজকের যে টপিক সে টপিকটা হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে, যেটাকে আমরা বলি হ্যাপি থ্যাঙ্কস গিভিং। সো এই হ্যাপি থ্যাঙ্কস গিভিং নিয়ে আমি আপনাদের সাথে কিছু সময় আলোচনা করব, এবং কিছু গাইড, আমি আমার মতন করে কিছু গাইড আপনাদেরকে দিব। আশা করব যে সেটা আপনাদের জন্য হেল্পফুল হবে আর কি। সো আজকের এই লেসন থেকে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে থ্যাঙ্কস গিভিং ডে এর থিমটা বুঝে আমরা যেন ডিজাইন আইডিয়া বের করতে পারি। থ্যাঙ্কস গিভিং ডে এর আসলে মেইন থিমটা কি, কিভাবে আমরা এটা নিয়ে কাজ করতে পারি, সেটার জন্য আমরা আইডিয়া যেন জেনারেট করতে পারি সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। সেই থিম অনুযায়ী সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন গুলো আমরা কিভাবে তৈরি করব, বা মার্কেটিং এর জন্য কিভাবে আমরা ক্যাম্পেইন তৈরি করতে পারি বা প্ল্যানিং করতে পারি, স্ট্র্যাটেজিটা আমি হচ্ছে বলবো। কিভাবে সেই ডিজাইন গুলো কন্টেন্ট দিয়ে মার্কেটিং করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব, যে এই এই জিনিসগুলো আপনারা হচ্ছে আপনাদের কন্টেন্ট প্ল্যানিং এ রাখতে পারেন বা মার্কেটিং এ রাখতে পারেন। আর বাস্তবে কোথায় এবং কিভাবে মার্কেটিং করলে আপনি সেখান থেকে একটা রেজাল্ট পাবেন, কার কাছে মার্কেটিং করতে হবে, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো, যেন আপনারা মার্কেটিং করতে গেলে তাদেরকে রিচ করতে পারেন, এবং যদি তাদেরকে রিচ করতে পারেন তাহলে সেখান থেকে একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। সো থ্যাংকস গিভিং ডে নিয়ে যদি আমরা একদম ওভারভিউতে বলি, একদম শর্টলি যদি বলি, থ্যাংকস গিভিং ডে হচ্ছে একটা উৎসবের মতো, কিন্তু আসলে শুধুই একটা উৎসব না এটা। হ্যাঁ, এটা দিয়ে আসলে বোঝায় যে একজন আরেকজনের প্রতি যে হচ্ছে মানে শ্রদ্ধাবোধ আছে, বা তাদের প্রতি যে হচ্ছে আহ মানে একটা শেয়ারিং এর একটা ব্যাপার আছে, মানে একজন আরেকজনকে সাহায্য করবে। হ্যাঁ, এই জিনিসগুলোর একটা প্রতীক আর কি। ঠিক আছে, একজনের প্রতি আরেকজনের কৃতজ্ঞতা, এই জিনিসটার একটা রূপ। এটার একটা স্টোরি আছে, একটা হিস্টোরি, আমরা জানবো এটা সম্পর্কে। সো তো এটা শুধুমাত্র একটা উৎসব না, এটা হচ্ছে অনেক কিছুর একটা সমন্বয় বলতে পারেন। তো ব্যবসার জগতে এই ইভেন্টটা হচ্ছে বছরের সবচেয়ে বড়, মানে থ্যাংক ইউ মার্কেটিং সিজন। সবচেয়ে বড় এই কারণেই বলা হচ্ছে যে এই ইভেন্টটার সাথেই সম্পর্কিত হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডে। এই নভেম্বর মাসেই হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার মানডে। তো যখন কোনো কোম্পানি তাদের যে অডিয়েন্স আছে, তাদের যে কাস্টমার আছে যারা তাদের কাছ থেকে সার্ভিস বা প্রোডাক্ট কিনে,
সো তাদেরকে হচ্ছে কৃতজ্ঞতা জানায়। আবার পাশাপাশি হচ্ছে এই সময়টাতেই আবার কি আছে, দুইটা বড় বড় ইভেন্ট আছে, সাইবার মানডে এবং হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। তো এই সময়টাতে যখন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে, তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বিভিন্ন টাইপের উইশ করা হচ্ছে তাদেরকে, অনেকে আছে কার্ড দেয় তাদের জন্য, বিভিন্ন অফার দেয়। আবার এরপরে হচ্ছে কিছু, যেমন ব্ল্যাক ফ্রাইডে সবচাইতে বড় একটা সিজন, যে ব্ল্যাক ফ্রাইডেতে প্রচুর সেল হয়। ব্ল্যাক ফ্রাইডেতে একটা বিশাল বড় ডিসকাউন্ট অফার করে বাইরের কান্ট্রিগুলোতে। তো ওই সময়ের আগে যখন ক্লায়েন্টদেরকে বা তাদের অডিয়েন্সদেরকে একটা, ধরেন যে কার্ড দিয়ে বা একটা মেসেজ দিয়ে বা একটা পোস্ট দিয়ে এঙ্গেজ করা যাচ্ছে, সো পরের ক্যাম্পেইন গুলোতে একটা ভালো রেজাল্টও তারা পেতে পারে। এই জন্য এটাকে, এই ব্যবসার জগতে এই ইভেন্টটা হচ্ছে সবচেয়ে বড় থ্যাংক ইউ মার্কেটিং সিজন। যে থ্যাংক ইউ দিয়ে শুরু, কিন্তু এটার মানে এন্ডে একটা মার্কেটিং লুকায় থাকে। ঠিক আছে। তো নভেম্বর মাসে বড় বড় যে ব্র্যান্ড গুলো আছে, তারা এই থিমের উপরে ক্যাম্পেইনটা চালায় আর কি। হ্যাঁ, যেমন যে বললাম ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডে এর সাথে যুক্ত হয়। কারণ এটা একটা স্ট্র্যাটেজি, যে প্রথমে অডিয়েন্সদেরকে ধন্যবাদ জানানো, যে আমাদের কাছ থেকে আপনি হচ্ছে সার্ভিস গ্রহণ করেন বা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন, প্রথমত তাকে কৃতজ্ঞতা জানানো। তো যখন কৃতজ্ঞতা জানানো হয়, যখন এরকম তাদেরকে উইশ করা হয়, তখন তারা একটু হলেও ওই আহ বিজনেসের প্রতি বা ওই কোম্পানির প্রতি তারা একটু হলেও কিন্তু নমনীয় থাকে। তারপরে যখন তাদেরকে এই কৃতজ্ঞতা সাপেক্ষে হচ্ছে বিভিন্ন টাইপের কুপন দেওয়া হয়, অফার দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয়, তখন তারা এটা সহজে একসেপ্ট করে। ঠিক আছে। তো এই জন্য এটা বড় বড় যত ব্র্যান্ড আছে তারা কিন্তু এই সময় এই কাজটা করে থাকে। আর একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে এটা হচ্ছে ডিজাইন এবং মার্কেটিং করার খুব লোভনীয় একটা সুযোগ আমি মনে করি। কারণ এই সময়টাতে আপনিও আপনার অডিয়েন্সকে ধরেন যে টার্গেট করতে পারেন, যে তোমার অডিয়েন্সকে তুমি এইভাবে করে থ্যাঙ্কস গিভিং কার্ড দাও, তোমার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে এগুলো শেয়ার করো। হ্যাঁ, এবং আপনি এগুলোর উপরে তখন মার্কেটিং করার সুযোগ পাচ্ছেন। এবং যখন কোনো একটা ইভেন্ট চলে, তখন ওই ইভেন্টের যে স্পেশাল জার্গন ওয়ার্ড গুলো আছে বা স্পেশাল কিওয়ার্ড গুলো আছে, সেগুলো দিয়ে আমরা যখন মার্কেটিং এ যাই, তখন দ্রুত অনেক বেশি রিচ পাওয়া যায়। এটা একটা অপরচুনিটি। এবং এটা নিচে একটা কোট যেমন বলা আছে, যেমন দেখেন, ইফ কোকা কোলা, অ্যাপেল অর স্টারবাকস সেলিব্রেটস গ্র্যাটিটিউড থ্রু ডিজাইন, ওয়াই কান্ট ইউ? যে এদের মতন, কোকা কোলা, অ্যাপেলের মতন কোম্পানিরা যখন তাদের অডিয়েন্সকে এরকম কৃতজ্ঞতা জানায়, তাদের হচ্ছে সাথে থাকার জন্য, তাদের বিজনেসে, তাদের সার্ভিসে বিশ্বাস রাখার জন্য যখন কৃতজ্ঞতা জানাতে পারে, বা কৃতজ্ঞতা জানিয়ে তাদের ডিজাইনের মাধ্যমে বা একটা পোস্টের মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে মার্কেটিং করতে পারে, তাহলে আপনি বা আমি কেন পারবো না? বড় বড় কোম্পানিগুলো যেহেতু পারে, বড় বড় কোম্পানিগুলো যেহেতু ধন্যবাদের প্রতি, মানে ওয়ান কাইন্ড অফ ইমোশনাল মার্কেটিং, আগে ইমোশনে হিট করবে, ইমোশনালি টাচ করবে, তারপরে হচ্ছে মার্কেটিংটা করবে। সো বড় বড় কোম্পানিরা যদি করতে পারে, তাহলে আপনি আমি আমরা কেন করতে পারবো না? ইমোশনাল মার্কেটিংটা মার্কেটিং জগতের বিশাল বড় একটা ব্যাপার। ঠিক আছে। তো এটার, আমরা এই থ্যাংকস গিভিং ডে তে আসার আগে বা এটা নিয়ে কাজ করার আগে, এটার একটা ইতিহাস আমরা জানার চেষ্টা করি। আমি এর আগে যখন হচ্ছে হ্যালোইন নিয়ে স্পেশাল ক্লাসটা অর্গানাইজ করছিলাম, তখন কিন্তু হ্যালোইনের একটা হিস্টোরি আপনাদের সাথে তুলে ধরছিলাম, যেন একটা ডিজাইন করার আগে আপনারা বুঝতে পারেন যে আসলে এই ডিজাইনটা কেন করা হচ্ছে, কেন এই ইভেন্টটা করা হচ্ছে, তাহলে হয় কি, থিমটা বোঝা যায়। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, বাংলাদেশের এই পহেলা বৈশাখের থিম যদি আপনি না বুঝেন, আপনি যদি 16ই ডিসেম্বর, 26শে মার্চের যদি থিম না বুঝেন, তাহলে ওই অনুযায়ী তো আপনি হচ্ছে এলিমেন্ট ব্যবহার করতে পারবেন না। ঠিক না? ওই অনুযায়ী আপনি কালার ব্যবহার করতে পারবেন না, আপনার মধ্যে ওই ফিলটা আসবে না। তো এই জন্য যে কোনো ইভেন্টের আগে ওই ইভেন্টের যদি আপনি হিস্টোরিটা ভালো করে জানেন, তাহলে আপনি কিন্তু হচ্ছে মানে ডিজাইনে অনেক বড় একটা হেল্প পাবেন আর কি। সো আমি এটার যে ইতিহাসটা আছে, ইতিহাসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারাও রিসার্চ করলে এটার ইতিহাস জানতে পারবেন, বাট তারপরেও আমি হচ্ছে আজকের এই লেসনে ইতিহাসটা সংক্ষেপে আমার মতন করে একটু বলার চেষ্টা করি আর কি। ঠিক আছে। তো এই এই ঘটনাটা আসলে ঘটছে সাল 1620, মানে আজ থেকে প্রায় কত 250 বছরের মতন বা 200 বছর আগের একটা ঘটনা। 200 বছর না, 2025 চলতেছে, প্রায় 200 বছরের আগের ঘটনা। তো 1620 খ্রিস্টাব্দে বলে এটা, ইংল্যান্ড ইংল্যান্ড থেকে কিছু মানুষ আপনার আমেরিকাতে আসে তাদের জীবনযাত্রা উন্নত করার জন্য। ঠিক আছে। মানে আগেকার সময় দেখবেন যে এক জায়গাকার মানুষ যদি সন্ধান পায় যে আরেক জায়গায় ভালো কাজকর্মের সন্ধান আছে, তাহলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বা যেত।
ঠিক আছে, যেমন বিভিন্ন জেলা থেকে বহু মানুষ ঢাকায় গিয়ে বসতি স্থাপন করছে। আবার আরেক জেলার মানুষ আরেক জেলায় গিয়ে, বাংলাদেশেও কিন্তু এটা আছে, এক জেলার মানুষ আরেক জেলায় গিয়ে বসতি স্থাপন করছে, বাট তাদের পূর্বপুরুষরা ওখানকার না। তো এরকম ইংল্যান্ড থেকে কিছু মানুষ হচ্ছে আপনার ইউএসএ তে যায়, ইউএসএ তে যাওয়ার জন্য আসলে যাত্রা শুরু করে। এবং এই মানুষগুলোকে সাধারণত বলা হইতো হচ্ছে পিলগ্রিমস। ঠিক আছে, পিলগ্রিমস বলতো যারা হচ্ছে এই এই লন্ডন থেকে বা ইংল্যান্ড থেকে হচ্ছে আপনার ইউএসএ তে আসছিল তাদের জীবনযাত্রা উন্নয়ন করার জন্য, তাদেরকে বলা হইতো পিলগ্রিমস। এবং এই পিলগ্রিমস এই ওয়ার্ডটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এটার হিস্টোরিটা পাবেন আর কি, আর এমনিতে হিস্টোরিটা ওইভাবে বোঝা যায় না। তো যাই হোক, এই পিলগ্রিমস যাদেরকে বলা হচ্ছে তাদের প্রায় 102 জনের মতো মানুষ ছিল, যারা হচ্ছে এটার যাত্রা শুরু করে আর কি। ঠিক আছে, তীর্থযাত্রী খুব একটা বলা যায় না আসলে। ঠিক আছে, এটা হচ্ছে তারা জীবনযাত্রা মান উন্নয়ন করার জন্য, মানে তাদের লাইফস্টাইলটা আরো বেটার লাইফস্টাইল লিড করার জন্য। ঠিক আছে, এটা হতো আগেকার সময়, কিন্তু এটা খুব হতো। তো এই মানুষগুলোর মধ্যে প্রায় এদের একটা যে মানে বহর ছিল, একটা দল ছিল, এই দলে প্রায় 102 জনের মতন মানুষ ছিল, যারা হচ্ছে আপনার ওই ইংল্যান্ড ছেড়ে হচ্ছে ইউএসএ তে গেছিল। এবং কিছু ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতার একটা কথা আছে, তো এটাকে ওই কারণে তীর্থযাত্রী আপনি বলবেন না, ধর্মীয় স্বাধীনতার কিছু ব্যাপার আছে, বাট তারপরেও তাদের নিজস্ব লাইফস্টাইলটাকে তারা চেঞ্জ করতে চায়। তো তারা হচ্ছে আপনার এই 1620 সালের পরে তারা হচ্ছে এই যে পিলগ্রিমস নতুন জীবন শুরু করতে তারা আমেরিকার দিকে যাত্রা শুরু করে। এবং তারা যাত্রা করে হচ্ছে একটা শিপে, একটা জাহাজে, যেটার নাম ছিল মে ফ্লাওয়ার। মে ফ্লাওয়ার একটা শিপ, একটা জাহাজ, সেই জাহাজে করে তারা তখনকার সময়ে নতুন একটা মানে জীবনের সন্ধানে, বর্তমানে যেটা হচ্ছে ম্যাসাচুসেটসে, এই ইউএস এর এটাতে, এখন আগে ছিল ওটার নাম হচ্ছে নিউ ওয়ার্ল্ড। সো ওই জায়গাটাতে হচ্ছে তারা মানে পৌঁছায় ওই শিপে করে, তারা হচ্ছে এই ম্যাসাচুসেটসে আসে পৌঁছায় আর কি, এই জায়গাটাতে। ঠিক আছে, এবং তারা ওইখানে হচ্ছে বসতি স্থাপন করে এবং হচ্ছে তারা একটা কলোনির মতন ওখানে তৈরি করে। হ্যাঁ, সেই কলোনিটার নাম দেয় হচ্ছে পলিমাউথ কলোনি। ওই জায়গাটার নাম, যে জায়গায় ওরা আসে হচ্ছে মানে বসতি স্থাপন করলো, ওই জায়গাটার নাম হচ্ছে তারা নাম দিল হচ্ছে পলিমাউথ কলোনি। ঠিক আছে, তো এখানে এসে তারা বসবাস করা শুরু করলো। তো যখন তারা অন্য একটা নতুন জায়গা থেকে নতুন আরেকটা জায়গায় এসে ধরেন যে বসবাস শুরু করলো, তো ওই প্রথম বছরেই তারা মানে ওইখানকার যে হচ্ছে জলবায়ু, মানে যে ওয়েদারটা, ওই ওয়েদারটা বলেন, তারপরে তাদের তো যথেষ্ট খাবারের কোনো সুযোগ ছিল না, তারা সেভাবে চাষবাসও করতে পারতো না। ঠিক আছে, তো সব মিলায় ওই ওই শীতকালটাতেই প্রায় অর্ধেকের বেশি মানুষ হচ্ছে মারা যায়। মানে তারা হচ্ছে ওইটার সাথে অ্যাডজাস্ট করে উঠতে পারে না, তাদের জন্য এটা হচ্ছে অ্যাডজাস্টেবল হয় না। সো এই প্রথম প্রথম বছরটাতেই, প্রথম শীতেই তাদের হলো অর্ধেকের বেশি মানুষ হচ্ছে মারা যায়, তারা এটার সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে নাই। তো এই অবস্থাটা দেখার পরে ওখানকার যারা হচ্ছে নেটিভ আমেরিকান ছিল, যারা হচ্ছে স্থানীয় মানুষজন যারা ছিল, তারা হচ্ছে কি করলো, তারা হচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য একটু আগায় আসলো আর কি। ঠিক আছে, এবং এই যারা আগায় আসে তাদের মধ্যে একটা হচ্ছে একজন ব্যক্তি ছিল ওয়াম্পানওয়াগ নামে একজন ব্যক্তি ছিল। হ্যাঁ, এবং তাদের সাথে ওই শহরের যে হলো নেতা, সেই নেতা ছিল ম্যাসোসুইট। এই দুইজন ব্যক্তি তাদেরকে স্পেশালি হচ্ছে হেল্প করার জন্য মানে আগ্রহ দেখায় আর কি। হ্যাঁ, তো এখন ওই ওই সময়কারে তখন হচ্ছে যারা ইংরেজি ভাষা জানতো, ওই এলাকাটাতে ইংরেজি ভাষা ওইভাবে জানতো না, তো একজন ইংরেজি ভাষা জানতো। হ্যাঁ, তারা হচ্ছে তাদেরকে মানে হেল্প করে, তাদের সাথে হচ্ছে কমিউনিকেট করার জন্য হেল্প করে, এবং তাদেরকে শিখায় যে তোমরা এখানে হচ্ছে চাষবাস কিভাবে করবা, যেহেতু ওদের কোনো ওই পূর্ব অভিজ্ঞতা ছিল না, চাষবাসের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। সো তারা হচ্ছে স্থানীয় যে লোকজন আছে, তারা হচ্ছে তাদেরকে শেখানো শুরু করলো যে কিভাবে হচ্ছে এখানে তোমরা চাষবাস শুরু করতে পারো, কিভাবে মাছ ধরতে পারো, কিভাবে ওই যে বনে জঙ্গলে যে বিভিন্ন টাইপের ফলমূল আছে, বিভিন্ন টাইপের আরো উদ্ভিদ উদ্ভিদ আছে, এগুলো থেকে কিভাবে খাবার সংগ্রহ করে তোমরা হচ্ছে বেঁচে থাকতে পারো। তো এই জিনিসটা তারাই শেখায়, নেটিভ আমেরিকানরা শেখায়। ঠিক আছে, ওই পিলগ্রিম যারা হচ্ছে বাইরে থেকে আসে তাদেরকে, ওই উদ্বাস্তুদেরকে, ঠিক আছে, তাদেরকে এই জিনিসগুলো শেখানো শুরু করে। তো শেখানো শুরু করার পরে তারা এই জিনিসগুলো যখন উৎপাদনে যায়, তারা যখন মাছ টাছ ইয়া করে, তো তারপরে পরের বছরে দেখা যায় যে তারা ঘুরে দাঁড়াইতে শুরু করে। ঠিক আছে, তাদের প্রথম ধরেন যে ফসল উঠে, হ্যাঁ, ওই এক বছরের মধ্যেই প্রথম হচ্ছে ফসল টসল উঠে, তারা মোটামুটি হচ্ছে কি করে, তারা হচ্ছে ওখানে জীবন মানে চালু শুরু করার জন্য তারা প্রস্তুত হয়ে যায় আর কি।
তো এটা যখন হয় তখন ওই পরের বছরে তারা একটা উৎসবের আয়োজন করে। তাদের যখন ওই ফসল টসল ঘরে তোলে, একটা উৎসবের মতন একটা আয়োজন করে। উৎসবটা এরকম যে একটা ভোজের আয়োজন করে, পিকনিক টাইপের আর কি। ঠিক আছে। এবং এটা প্রায় 3 দিন ধরে তারা কন্টিনিউ করে। এখানে তারা তাদের উৎপাদিত যত ফসল টসল ছিল এগুলোকে তারা একত্রিত করে। এবং এটার মধ্যে ছিল ধরেন যে গম ছিল, মিষ্টি কুমড়া ছিল, তারপর হচ্ছে টার্কি ছিল, বিভিন্ন মাছ ছিল। হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে একটা খাবারের আয়োজন করে। এবং আরো ওখানকার স্থানীয় যে খাবার টাবার গুলো ছিল ওগুলা দিয়ে তারা একটা ওই পিকনিকের মতন একটা আয়োজন করে, বিশাল বড় একটা ভোজের আয়োজন করে। তো এটা এটা কোনো পিকনিক বা অন্য কোনো কিছু ছিল না। এটা ছিল মেইনলি হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য, যে যেহেতু তারা বাইরে থেকে আসছে, আসার পরে তারা এখানে কিছুই বুঝতেছিল না, কিছুই পারতেছে না, তাদের অনেক মানুষ মারাও গেছে। হ্যাঁ। তো এই জায়গা থেকে তারা যখন নেটিভদের হচ্ছে সহযোগিতা পাইলো, যখন তারা তাদেরকে হেল্প করলো, শিখাইলো, এবং এটা থেকে যখন তারা ঘুরে দাঁড়ানো শুরু করলো, তো তখন তাদের মনে হইলো যে নেটিভরা যেহেতু আমাদেরকে এরকম সাহায্য করছে, তো তাদেরকে একটা পিকনিকের মতন একটা ভোজের আয়োজন করে তাদের সাথে আমরা এটাকে শেয়ার করি। এই যে শেয়ারিং, ঠিক আছে, আর কৃতজ্ঞতা, যে যারা আমাকে সাহায্য করছে, যারা আমাদেরকে বাঁচতে শিখাইলো, হ্যাঁ, তারা যে আমাদেরকে হেল্প করলো, এটার প্রতি কৃতজ্ঞতা জানানো, এবং তাদের নিজস্ব উৎপাদিত যে আহ, আপনার পণ্যগুলো ছিল, ফসলগুলো ছিল, সেগুলো ওই নেটিভদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য তারা এই ভোজটা করে। এই জন্যই এটাকে বলা হচ্ছে গ্র্যাটিটিউড অ্যান্ড শেয়ারিং, যে তারা কৃতজ্ঞতা জানায়, কৃতজ্ঞতা জানাতে চায়। ঠিক আছে, এখান থেকেই এই জিনিসটা আসে। ঠিক আছে। আচ্ছা। সো এইখানে যে এলিমেন্ট গুলো, এই এলিমেন্ট গুলো আমরা যদি বলি যে এটা হিস্টোরি গেল, যেটা আসলে কিভাবে কি হয়, আরো যদি এটাকে আরো বলেন যে এটা পরবর্তীতে কিভাবে আপনার ন্যাশনাল হলিডে হিসেবে আসে। এটা হচ্ছে আপনার ন্যাশনাল হলিডে প্রথমের দিকে ছিল না, এটা তো 1620-21 সালের ঘটনা। তারপরে গিয়ে এটা হচ্ছে আপনার জর্জ ওয়াশিংটন যখন 1789 সালের দিকে প্রথম এটাকে যখন প্রেসিডেন্ট হিসেবে থাকে, তখন সে প্রথম এটাকে ডে অফ পাবলিক থ্যাঙ্কস গিভিং অ্যান্ড প্রেয়ার হিসেবে ঘোষণা করে আর কি। ঠিক আছে। এটা হচ্ছে 1789 সালের ঘটনা। প্রথম এটা হচ্ছে মানে ঘোষণা করে যেটা পুরো দেশব্যাপী হবে, পুরো দেশব্যাপী হবে, ন্যাশনাল হলিডে হিসেবে হবে, বা এটা পালন করা হবে, ন্যাশনাল হলিডে না, এটা পালন করা হবে, এটা সে ঘোষণা করে। আর আব্রাহাম লিঙ্কন হচ্ছে 1863 সালে গিয়ে এটা ন্যাশনাল হলিডে হিসেবে মানে ডিক্লেয়ার করে। এই জিনিসটা কিন্তু আবার শুধু ইউএসএ তে না, এই ঘটনাটা প্রচলিত যেহেতু একটা ঘটনা, এই প্রচলিত ঘটনাটা কিন্তু আপনার কানাডাতে হচ্ছে আয়োজন করা হয়, ডেট আলাদা। তারপর হচ্ছে আপনার আফ্রিকার বিভিন্ন দেশে আয়োজন করা হয়, সেগুলোতে ডেটটা আলাদা থাকে। কিছু কিছু ক্ষেত্রে আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে নামটা ভিন্ন থাকে। যেমন এটা শুধু থ্যাঙ্কস গিভিং ডে, কোনো কোনো জায়গায় বলে হচ্ছে ইউএসএ থ্যাঙ্কস গিভিং ডে, এটা উল্লেখ করে দেয় যে এটা ইউএসএ থ্যাঙ্কস গিভিং ডে। ঠিক আছে। তো পুরো মানে দেশের মানুষজন এখন হচ্ছে এটাকে একটা কৃতজ্ঞতা স্বীকারের একটা ওই রীতি, একটা ওই ওদের যে ঘটনাটা আছে সেই ঘটনাটাকে স্মরণ করার জন্য, এবং নিজেদের বিজনেসেও এই জিনিসটাকে তারা ইমপ্লিমেন্ট করছে, যে আমরা ধরেন যে আমাদেরকে কেউ সহযোগিতা করলে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাবো। তো বিজনেস তো কখনোই অন্যের সহযোগিতা ছাড়া সম্ভব না। আমি একটা প্রোডাক্ট সেল করব, সেখানে যদি আমার অডিয়েন্স না কিনতো, তাহলে আমার বিজনেস কি কখনো বিজনেস হতে পারতো? পারতো না। তাহলে এখানে তাদের প্রতি আমার একটা কৃতজ্ঞতা আছে, তারা আমার বিজনেসের উপরে ট্রাস্ট করছে, তারা আমার বিজনেসের উপরে বিশ্বাস করছে, এই কারণেই হচ্ছে আমি আহ বিজনেসটা কন্টিনিউ করতে পারতেছি, এটা একটা কৃতজ্ঞতা। সো ওই ঘটনাটার সাথে এটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করে ফেলছে। এখানে কোনো ধর্মের কথা বলা হয় নাই যে কোন ধর্মের মানুষ হচ্ছে এটা পালন করে। এটা এটা কিন্তু কোনো ধর্মীয় ব্যাপার না। এটা কিন্তু কোনো ধর্মীয় ব্যাপার ছিল না যে অমুক ধর্মের লোক আসছে, তমুক ধর্মের লোক তাকে সাহায্য করছে, ব্যাপারটা এরকম না। ওখানকার নেটিভ আমেরিকান যারা ছিল তারাই তাদেরকে সহযোগিতা করছে। যে বাইরে থেকে একদল লোক আসছে, যারা হচ্ছে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আসছে। ধর্মীয় স্বাধীনতার কিছু কথা আছে, যে ধর্মীয় স্বাধীনতা আরো বেটার, ধর্মীয় স্বাধীনতা সেখানে ছিল, এই জন্য আসছে, তো তারা তাদেরকে একসেপ্ট করে নিছে। ঠিক আছে। এবং যখন দেখলো যে এরকম মানুষ মারা যাচ্ছে, তারা টিকে থাকতে পারতেছে না, তো তখন তারা হেল্প করলো, জাস্ট এতটুকুই, এখানে কোনো ধর্মীয় ব্যাপার স্যাপার নাই। ঠিক আছে। সো ওই জিনিসটাই এখন বর্তমান সময়ের একদম আধুনিক সময়ের আপনার হচ্ছে আহ বিজনেসের মধ্যে এটা নিয়ে আসছে আর কি। ঠিক আছে, যে ওই জিনিসটাকে এটার সাথে সম্পর্কিত করা হয়েছে। এবং প্রতি বছরেই আমার একটা ক্লায়েন্ট আছে, সে প্রতি বছরই মিস হয় না, এটা রেগুলার, যে সে হচ্ছে আপনার তার যত কাস্টমার আছে যারা তাদের সাথে কাজ করে, প্রত্যেকটা কাস্টমারকেই হচ্ছে তারা একটা উইশিং কার্ড পাঠায়।
একটা কার্ডের মধ্যে ওই যে আমরা যেমন হচ্ছে ঈদের সময় বা বিভিন্ন অকেশনে আমরা একটা মেসেজ লিখে তারপরে হচ্ছে কার্ড পাঠাই, ওরকম হচ্ছে একটা কার্ড সে ডিজাইন করে নেয়, তারপরে সেটাকে সে হচ্ছে ইমেইলের থ্রুতে পাঠায় আর কি। ঠিক আছে। আবার কেউ কেউ আছে ধরেন যে প্রিন্ট করেও পাঠাইতে পারে। তো এখন যেহেতু অনলাইনের যুগ, এখন অনেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় সবার উদ্দেশ্যে। আবার যদি স্পেশাল থাকে, যেমন কিছু কিছু ক্ষেত্রে রিয়েল এস্টেট বিজনেস যারা করে বা যাদের আপনার হলো কাস্টমার কম, বিজনেসটা বড় বাট কাস্টমার কম, রিয়েল এস্টেট একটা বাড়ি বিক্রি করতে পারলে তো বিশাল ব্যাপার। তো এরকম বা একটা রেন্টে দিতে পারলে তো অনেক বড় একটা ট্রানজেকশন হয়। তো এরকম টাইপের যারা আছে ছোট ছোট ধরেন যে হচ্ছে অল্প অল্প স্বল্প কিছু ক্লায়েন্ট, তো তাদেরকে ডাইরেক্ট প্রিন্ট করেও পাঠায়। আর যদি বড় সড়ো অডিয়েন্স হয় তখন হচ্ছে আপনার ওই ইমেল করেই পাঠানো হয়ে থাকে। আর বাকিটা ডিপেন্ড করতেছে সেই কোম্পানি কিভাবে চায়, সেই কোম্পানি কি চায়, এই জিনিসটা তার উপরে। ঠিক আছে। তো এটা হচ্ছে মেইনলি গেল একটা স্টোরি। এটা নিয়ে যদি আপনারা আরো দেখেন, আরো যদি স্টাডি করেন, তাহলে এটা আরো অনেক কিছু এখানে পাবেন। বাট এখানে মেইন যে জিনিসটা ফোকাস সেটা হচ্ছে একটা কৃতজ্ঞতার বোধ। ঠিক আছে, কৃতজ্ঞতা বোধ এবং ইউনিটি, একসাথে থাকলে যে অনেক কিছু করা যায়, বা কেউ কাউকে যদি সহযোগিতা করে তাহলে যে ভালো কিছু করা সম্ভব, এটার জাস্ট হচ্ছে একটা সিম্বল। ঠিক আছে, এটা এই থ্যাঙ্কস গিভিং স্টোরিটা দিয়ে এটাই সাধারণত বোঝানো হয় আর কি। তো এবার আমরা এসে আমাদের যে মেইন ইন্টেনশনটা সেটা হচ্ছে যে আমরা যখন এই স্টোরিটা জানলাম, তখন স্টোরিটা জানলে আমরা ওই সিজনটা সম্পর্কে জানতেছি। তারপর ওই যে কিছু তাদের যে ভোজটা ছিল, সেই ভোজের কিছু মেইন এলিমেন্ট ছিল, ঠিক আছে, যেটা উল্লেখ করার মতন জিনিস, যেমন মিষ্টি কুমড়া, ভুট্টা, তারপরে হচ্ছে আপনার টার্কি, মাছ। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তখনকার ওই ভোজের হলো মেইন উল্লেখ্য বিষয় বা উল্লেখ্য খাবার ছিল। সো ওই জিনিসগুলো, ওই এলিমেন্ট গুলো পরবর্তীতে ওই রিলেটেড ডিজাইনে আপনার ব্যবহার করা শুরু হলো। এখন আপনি যখনই থ্যাংকস গিভিং ডে ডিজাইন করতে যাবেন, দেখবেন যে ওখানে মিষ্টি কুমড়া আছে, ওই মুরগি আছে, ঠিক আছে, ভুট্টা থাকবে, তারপর হচ্ছে আপনার ওই পাতা টাতা থাকবে, ওই ওই সময়কার জিনিসটা ফিল করানোর জন্য। তো এতদিন আপনি ধরেন যে ডিজাইন দেখবেন, দেখে মনে হবে যে আচ্ছা এই ডিজাইন গুলো তো এমনি করছে। কিন্তু আপনি যখন একটা হিস্টোরি জানবেন, ইতিহাসটা জানবেন যে কেন এই জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে, তখন কিন্তু আপনি বেটার মানে আপনি আপনার আইডিয়াটা জেনারেট করতে পারবেন, আপনি বেটার ডিসিশন মেক করতে পারবেন। ঠিক আছে, যে কেন এরকমটা করবে, কেন আমি এই জিনিসগুলো রাখবো, রাখলে ভালো হবে না না রাখলে ভালো হবে, রাখলে কি হবে, এই জিনিসগুলো আপনি আসলে বুঝতে পারবেন। তো এখানে মেইন হচ্ছে ফোকাসেবল হচ্ছে তিনটা জিনিস ফুডের মধ্যে, টার্কি, পামকিন আর হচ্ছে ভুট্টা। এই তিনটা জিনিস মেইন ফোকাস। আপনি যদি থ্যাংকস গিভিং ডে যত সোশ্যাল মিডিয়া পোস্ট বা যেটাই দেখেন না কেন, এই জিনিসগুলো আপনি পাবেন। ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় ফ্লোরাল এলিমেন্ট ব্যবহার করা হয়, কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, সব ডিজাইনে বা সবখানে না। এখন আমরা আসি যে থ্যাংকস গিভিং এর কি ভিজুয়াল এলিমেন্টস গুলো, এই জিনিসগুলো, তাহলে এগুলো আমরা আমাদের ডিজাইনে মাস্ট ব্যবহার করব। আরেকটা হচ্ছে ওয়ার্ম কালার প্যালেট। এখানে কালারটাও আমাদেরকে কি নিতে হবে, যেটা হচ্ছে একটা উষ্ণ কালার। ঠিক আছে, গরম গরম কালার, যেটা কালার দুই ধরনের আছে, মেইনলি দুই ধরনের আছে, অনেক ধরনের, বাট মেইনলি দুই ধরনের কালার, একটা হচ্ছে ওয়ার্ম কালার, একটা হচ্ছে কুল কালার। সো এই জায়গাটাতে ওয়ার্ম কালারটাই সাধারণত ব্যবহার হবে, ওয়ার্ম কালারটাই সাধারণত ব্যবহার হয় এখানে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটু আসি যে হচ্ছে এই কালার্স এর ব্যাপারে। হ্যাঁ, এখানে আমরা তিনটা ভাগে ভাগ করে রাখতে পারি কালার গুলোকে টোন ওয়াইজ। যদি আমরা ওয়ার্ম কালারের কথা বলি, ওয়ার্ম কালারের ক্ষেত্রে আমরা অরেঞ্জ, ব্রাউন, গোল্ড এবং হচ্ছে মেরুন, যেগুলো ওয়ার্ম কালার, সেই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং এগুলোর মিনিং কি বোঝায়, এগুলো দিয়ে কি মিন করে, এগুলো দিয়ে গ্র্যাটিটিউড এবং ওয়ার্মথ ব্যবহার মানে মিন করে আর কি। যেহেতু এখানে কৃতজ্ঞতার ব্যাপারটা আছে, এবং আপনারা জানেন যে প্রত্যেকটা কালারেরই একটা না একটা হচ্ছে আপনার মানে থাকে, সো এখানে সেটাই আসলে হচ্ছে প্রকাশ করছে। তো কালার তিন ধরনের কালারই আপনি এখানে নিতে পারবেন। ঠিক আছে, তার মধ্যে ওয়ার্ম কালারটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, এবং এটা দিয়ে যদি মিনিং বের করতে যান তাহলে এখানে কৃতজ্ঞতার একটা ব্যাপার আছে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে কি নিউট্রাল। নিউট্রালের মধ্যে কালার আছে হচ্ছে বেইজ কালার আর হচ্ছে ক্রিম কালার। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা যদি কোড আকারে দেখতে চাই, আমরা হচ্ছে যদি গুগলে সার্চ করি তাহলে হচ্ছে কোড গুলো পেয়ে যাবো। এটা দিয়ে কামনেস বোঝায়,
এবং অ্যাসেন্ট আছে ডিপ গ্রিন এবং হচ্ছে ডার্ক গ্রে, যেটা দিয়ে নেচার এবং হচ্ছে ফ্যামিলি বন্ডিং বোঝায়। ডার্ক রেডটা দিয়ে হচ্ছে ফ্যামিলি বন্ডিং বোঝায়, ডিপ গ্রিনটা দিয়ে নেচার বোঝায়। ঠিক আছে, এই ফ্যামিলি বন্ডিং বা হচ্ছে একতার যে বিষয়টা, সেটা হচ্ছে এই অ্যাসেন্ট কালার গুলো দিয়ে বোঝানো হয় আর কি। সো আমরা কালার সম্পর্কে ধরেন যে জানতে পারতেছি যে এই জিনিসগুলো আমাদেরকে কালার আমাদের ডিজাইনে ব্যবহার করতে হবে, যেটা আমি কিন্তু আগের বার হ্যালোইনের সময় আমি আপনাদেরকে কালার গুলো সম্পর্কে বলে দিচ্ছিলাম। আপনি যদি ওই রিলেটেড কালার নিয়ে কাজ করেন, কালারের কারণেও কিন্তু হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের ডিজাইন গুলো র্যাঙ্ক পেয়ে থাকে। সো কালার গুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কালার মেনটেন করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার একটু টাইপোগ্রাফিতে আসি। ডিজাইনের মধ্যে কালারও থাকবে, কালারও সুন্দর হতে হবে, এবং হচ্ছে টাইপোগ্রাফিটাও হচ্ছে সুন্দর হতে হবে। সো টাইপোগ্রাফিতে যদি আমরা আসি, এখানে 3 ধরনের ফন্ট ব্যবহার করা যায়। মেইনলি হ্যান্ড রিটেন ফন্টসটা ব্যবহার মানে করা হয়। তাছাড়াও হচ্ছে সেরিফ ফন্ট, যেগুলো সেরিফ ফন্ট ট্রেডিশন এবং ওয়ার্মথ বোঝানোর ক্ষেত্রে এই ফন্টটা ব্যবহার করা যেতে পারে। হ্যান্ড রিটেন ফন্টসটা হচ্ছে পার্সোনাল টাচ দেয়। এই ডিজাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যান্ড রিটেন ফন্টসটাই ব্যবহার করা হয়। আর বোল্ড সেন্সিটিভটা হেডলাইন বা অফার অংশের জন্য, যদি আপনার ডিজাইনের মধ্যে আপনি কোথাও অফার দেখাইতে চান। যদি শুধু উইশিং এর জন্য হয়, তাহলে কিন্তু আপনার হচ্ছে বোল্ড সেন্সিটিভ যেটা, এটা দরকার নাই। ঠিক আছে, যদি উইশিং এর জন্য হয়, আপনি হ্যান্ড রিটেন দিয়েই শেষ করে ফেলতে পারবেন, বা সেরিফ ফন্ট দিয়ে শেষ করতে পারবেন। কিন্তু যদি অফার টফার দিতে হয়, তাহলে বোল্ড সেন্স সেরিফ যে ফন্টটা, সেই টাইপের ফন্টটা হেডলাইন বা অফারের জন্য সেই ধরনের ফন্টটা ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের টাইপোগ্রাফির ব্যাপারটা, যে টাইপোগ্রাফিটা আসলে আমাদের কেমন হওয়া উচিত। এবার আমরা আসি একটু মার্কেটিং স্ট্র্যাটেজিতে, যে আমরা আমাদের মার্কেটিংটা আসলে কিভাবে করব। আচ্ছা, মার্কেটিং এ যাওয়ার আগে আমি হচ্ছে আপনাদের সাথে একটু একটা সিম্পল একটা ডিজাইনের জিনিসটা দেখাই, যে আসলে আমরা আমাদের এলিমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা এই মার্কেটিং এ যাওয়ার আগে আমরা কিভাবে আসলে এই এলিমেন্ট গুলো ব্যবহার করে মেনলি আমাদের ডিজাইনটা আসলে করতে পারি। আমি অনেক কিছুই আসলে এখানে আছে, অনেক কিছুই করতে পারবেন, বাট আমি হচ্ছে সিম্পল একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই, যে এই ডিজাইনে কোন জিনিসটা মেইনলি আসলে ফোকাস বা কিভাবে আহ ফোকাস দিতে হয়। হ্যাঁ, আচ্ছা আমি ফন্টের ওখানে আবারও ব্যাক করতেছি। আমি আপনাদেরকে একটু দেখাই, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য উইশিং কার্ড বা এই যাবতীয় সবকিছুই সেম ভাবেই করতে পারেন। বাট আমি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট, সিম্পল একটা পোস্ট যেটা দিয়ে আপনি উইশ করতে পারেন, উইশিং কার্ডও করতে পারেন, আবার সোশ্যাল মিডিয়াতে জাস্ট আপনি এটাকে তাদেরকে জানাইতে পারেন, এরকমও কাজ করতে পারেন। সো আমি এখানে জাস্ট নাম দিচ্ছি হচ্ছে থ্যাঙ্কস গিভিং, থ্যাঙ্কস গিভিং ধরেন যে পোস্ট। ঠিক আছে, তো নাম দিলাম থ্যাঙ্কস গিভিং পোস্ট। এটাকে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডাইমেনশনে যদি নেই 1080 পিক্সেল বাই হচ্ছে 1080 পিক্সেল, রেজুলেশন 300 থাকবে সবসময়ের জন্য, এবং কালার মোড তো আমাদেরকে RGB তে নিতে হবে। যদি আমরা সোশ্যাল মিডিয়ার জন্য করি, তাহলে তো অবশ্যই আমাদের RGB মোডে থাকতে হয়। বাকি সবকিছু সেম রেখে আমি এটাকে কন্টিনিউ করে দিলাম। ওকে, সো সোশ্যাল মিডিয়ার হচ্ছে আমাদের এই এনভায়রনমেন্টটা। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে যে কালারের ব্যাপারগুলো বলছি, যেমন ক্রিম কালারের কথা বলছি, তারপরে বেজ কালার আছে, তারপরে হচ্ছে ওয়ার্ম আরো যে কালার গুলো আছে, সেই কালার গুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার নিতে পারি। সেই কালারটার কোড আমি আপনার এটা নোট করে নিতে পারেন। এই কালারের কোড হচ্ছে FF, তারপরে হচ্ছে DF, তারপরে হচ্ছে B0। এই যে ক্রিম কালার, ঠিক আছে, এটা আপনি যদি গুগলে সার্চ করেন পাবেন। একটু কাছাকাছি হবে, আপনাকে হয়তো এটা নিয়ে একটু স্টাডি করতে হবে, কোন শেডটা বা কোন টোনটা ভালো লাগতেছে। তো আমি একটা সিলেক্ট করেই রাখছি যে এই জিনিসটা ভালো হবে। সো এরকম আপনি একটু স্টাডি করেও বের করতে পারেন, বা আপনার পছন্দ মতো আপনি বের করে নিতে পারেন, বা কিছু স্যাম্পল দেখে সেখান থেকে আপনি হচ্ছে আইডিয়া নিতে পারেন। সো আমি ফরগ্রাউন্ডে হচ্ছে একটা কালার এখানে নিলাম, এবং আমি এখানে হচ্ছে জাস্ট অল্টার ডিলিট দিয়ে সেই কালারটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা গেল। ব্যাকগ্রাউন্ডের পরে আমরা ওই থ্যাঙ্কস গিভিং এর যে ফিলটা আছে, সেই ফিলটা আনার জন্য আমরা কিছু এলিমেন্ট ব্যবহার করব। তো সেই এলিমেন্ট গুলো আপনি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করতে পারেন, কিংবা প্রিমিয়াম অ্যাসেট বা প্রিমিয়াম রিসোর্স হিসেবে বিভিন্ন জায়গা থেকে আপনি কালেক্ট করতে পারেন, পারচেস করতে পারেন। আমি আজকের এই জিনিসটা দেখানোর জন্য খুব সিম্পল একটা জিনিস দেখায় দিব, যেহেতু আমাদের সময় খুব কম। সো আমি হচ্ছে এখানে কিছু এলিমেন্ট আগে থেকে নিয়ে রাখছি। এগুলো সবই প্রিমিয়াম এলিমেন্ট, আমি এগুলো কালেক্ট করে রাখছি, যেহেতু আমাদের ডিজাইনটা আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে করতে হবে, জাস্ট থিমটা বোঝানোর জন্য। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমাদের থিমটা বোঝানোর জন্য হচ্ছে এটা।
কালার কোড হচ্ছে FDFB0। ঠিক আছে, আমি এখানে আবারও দেখাই দেই, FDFB0, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ব্যাকগ্রাউন্ডে এই কালারটা নিচ্ছি আর কি। সো এছাড়াও আপনি আরো লাইটার কালার নিতে পারেন। আপনি যদি আরো লাইটার কোনো কালার নেন সেটাও আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি এটাতে একটু হালকা ডার্ক কালার নিচ্ছি, কারণ আমি উপর দিয়ে একটা লাইটার কালার নিয়ে আসবো আর কি। ঠিক আছে। আচ্ছা, অ্যাসেট গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে আমাদের, গ্রুপের থ্রুতে আমি আপনাদেরকে এই অ্যাসেট গুলো আমি শেয়ার করে দিব, এই কালার কোড গুলো আমি আপনাদেরকে বলে দেবো, কোনো সমস্যা নাই। ওকে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে সিম্পল এটা নেওয়ার পরে আমাদের কিছু অ্যাসেট আছে, অ্যাসেট গুলো নিয়ে আমরা কাজ করব। তো আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিতে চাই। ব্যাকগ্রাউন্ডটাকে একদম জাস্ট একটা নর্মাল এরকম ব্যাকগ্রাউন্ডে না রেখে ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু ধরেন যে নিজের মতন করে আমি একটু ডিজাইন করে নিতে পারি। এগুলো আপনারা আপনাদের মতন করে করবেন। ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমি জাস্ট হচ্ছে যে টুলটা নিচ্ছি সেটা হচ্ছে যে কার্ভেচার পেন টুল। কারণ শেপ তৈরি করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় কার্ভেচার পেন টুলটাই হচ্ছে সবচেয়ে ভালো। সো আমি জাস্ট হচ্ছে এইখানে এইভাবে করে দেখেন, জাস্ট এইভাবে করলে আমি সহজেই কার্ভটা পেয়ে যাই। তো সো এই জন্য জাস্ট আমি এরকম করে একটা ধরেন যে জাস্ট এরকম করে একটা কার্ভ নিয়ে নিলাম। এবং এইভাবে নিলে একটা লাভ হয়, সেটা হচ্ছে যে ডিজাইনটা মানে শেপটা সবসময় ইউনিক থাকে। শেপটা মানে কারোর সাথে মিলে না। কিন্তু আপনি যখন অন্যভাবে নিতে যাবেন, তখন দেখা যাবে যেমন আপনি একটা ওভাল নিচ্ছেন, একটা সার্কেল নিচ্ছেন, তখন শেপটা অনেকের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট এইভাবে নিলে আপনি যেভাবে করে সরাবেন, এটাতে খুব একটা মিলার সম্ভাবনা তৈরি হয় না। তো যাই হোক, এখানে আমরা যে শেপটা নিলাম, এই শেপটার এখানে ডাবল ক্লিক করে আমি একটু কালারটাকে পরিবর্তন করে দিব। কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে যদি সেম কালার রাখি, তাহলে তো হচ্ছে আপনার এখানে এটা মানে বোঝাই যাবে না যে এখানে কোনো একটা শেপ আছে। হয় ডার্কার কালার দিতে হবে অথবা লাইটার কালার দিতে হবে। সো আমি হচ্ছে এখানে একটু লাইটার কালার দিব। ঠিক আছে। FB EEDE। ওকে। FB EEDE, এই টাইপের একটা কালার ধরেন যে আমরা এখান থেকে দিলাম। এটা হচ্ছে কিছুটা অ্যাশ টাইপের কালারের মতন হবে। সো আমরা এটাকে ওকে করে দিলাম। সো এইখানে আমরা ধরেন যে একটা এরকম শেপ নিলাম। আবার এই দিকটাতে একটা শেপ নিতে পারি, জাস্ট আমি আমার মতন করে আর কি। হ্যাঁ, আমি যেভাবে চাচ্ছি, যেভাবে চাইবো সেইভাবে করে জাস্ট হচ্ছে আমি একটু ধরেন যে শেপ গুলো নিতে পারি আর কি। এগুলো আমাদের ইচ্ছা, যেভাবে খুশি আপনি নেন। এটা আপনার কমপ্লিটলি আপনার ইচ্ছা। এবং এটাকেও হচ্ছে এই কালারের মধ্যেই রাখলাম। এই কালার এবং এই কালারটা হচ্ছে আমরা সেম রাখলাম। এবার আমাদের যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলোকে আমরা হচ্ছে এখানে একটা 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 করে সাজানোর চেষ্টা করবো, একটু ডেকোরেট করার চেষ্টা করবো। আমি যেভাবে করব, আপনি হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে করবেন। আমারটা যেমন হবে, আপনারটা হয়তো আরেকটু বেশি সুন্দর হবে। ঠিক আছে। আর সময় নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে আরো সুন্দর হওয়ার পসিবিলিটি আছে। তো এখান থেকে যেমন দেখেন অনেক কিছু এখানে আমরা পাচ্ছি, যেমন এই যে একটা পাতার মতন আছে। ঠিক আছে, এই পাতাটা এগুলো সবই PNG। সো এগুলো আমরা যদি ধরেন যে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসি, তখন দেখেন এই যে পাতার মতন একটা আমাদের এখানে শেপ আছে। এটাকে আমি একটু রাউন্ড করে দিলাম। আমি এই জায়গাটাতে হচ্ছে এটা বসাইতে চাচ্ছি, একটু হচ্ছে ছোট করে দিব। হুম। অল্টার ধরে আমরা হচ্ছে রেশিও ওয়াইজ হচ্ছে এটাকে একটু ছোট করে ধরেন যে এই কর্নারটাতে বসালাম। আমি চাইলে এটাকে আরেকটু বড়ও করতে পারি, কিন্তু আমাদের কিছু কন্টেন্ট থাকবে। হ্যাঁ, কিছু কন্টেন্ট রাখবো। এবং আমাদের এখানে 60% আমরা চেষ্টা করব এলিমেন্ট রাখার জন্য। 60-40-তে আমরা চলে যাব হচ্ছে এই ডিজাইনের মানদণ্ডের দিকে যদি চিন্তা করি। 60% হচ্ছে আমাদের ইমোশন, মানে 60% হচ্ছে আমাদের এলিমেন্ট। আর 40% বা লেস দেন 40% হচ্ছে আমাদের টেক্সট। ঠিক আছে। ডিজাইন যখন করতে হবে, তখন এই মাপজোকটা বুঝতে হবে, যে অতিরিক্ত যেন হচ্ছে আমার কোনো কিছু না থাকে এখানে। ডিজাইন করার আগে আপনাকে বুঝতে হবে ডিজাইনের উদ্দেশ্যটা কি। এই ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে একটা ইমোশনকে টাচ করা। ইমোশনটা কি? ওই মানবতার ইমোশন। ঠিক আছে, কেউ কাউকে হেল্প করছে, কৃতজ্ঞতা জানাচ্ছে, এটা এটা শুধুমাত্র কিন্তু প্রমোশন না, শুধুমাত্র হচ্ছে আপনার মার্কেটিং বিজনেস না। এটা বুঝতে হবে, যেখানে ইমোশন বেশি সেখানে ইমোশনাল এলিমেন্টই বেশি রাখতে হবে। ঠিক আছে। যেখানে আপনার প্রমোশনাল জিনিস, সেখানে প্রমোশনাল জিনিস বেশি রাখতে হবে। এটা যেহেতু ইমোশন, সো ম্যাক্সিমাম 60%, 50-50 না, যে 50% ইমোশন 50% মার্কেটিং না, 60%। বেশিরভাগই ইমোশন। 60% ইমোশন, 40% আর লেস দেন 40% টেক্সট, মার্কেটিং বা কথা থাকবে। ঠিক আছে। সো এই জিনিসটা মেনটেন করতে হবে। তো আমরা এখানে অনেক বেশি কি এলিমেন্ট ব্যবহার করার চেষ্টা করবো। যেমন এখানে একটা এলিমেন্ট দিলাম, এই পাশে একটা এলিমেন্ট দিতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা এখান থেকে এই যে এইটা দিলাম। ঠিক আছে। এটা কি ডালিম টালিম বা আনার টানার টাইপের কিছু হবে আর কি। হ্যাঁ। সো এই জিনিসটা আমরা এখানে দিলাম।
সো এটাকে হচ্ছে আমরা অল্টার ধরে একটু ছোট করে নিলাম। হ্যাঁ, ছোট করে নিয়ে ধরেন যে এই দিকে দিতে পারি, এইভাবে করে দিতে পারি আর কি, কিংবা একটু রোটেট করে দিতে পারি। হ্যাঁ, তো রোটেট সবাই রোটেট করে, আমি করলাম না, আমি এক সাইডেই দিলাম। কারণ একটা পাতাটা ধরেন যে দিছি এই পাশ থেকে, যে এই পাশ থেকে এটা আসবে, আর ফলটা ধরেন যে এই পাশ থেকে আসবে। এটা সবাই কমন চিন্তা করবে। তো আমাদেরকে কমন চিন্তার বাইরে যেতে হবে। ঠিক আছে, কমন চিন্তার বাইরে গেলে ডিজাইনটা কি হবে, ইউনিক করা সম্ভব হবে। কিন্তু সবাই যেভাবে চিন্তা করে, আমিও যদি ওইভাবেই চিন্তা করি, তাহলে ডিজাইন কপি চলে আসবে। ওকে। আচ্ছা, তারপরে আমরা নিচের দিকে কিছু জিনিস দিতে পারি। নিচের দিকে আমরা কি দিব, নিচের দিকে হচ্ছে এটার যে মেইন কি এলিমেন্ট গুলো। উপরের দিকে যেমন আমরা দিছি পাতা, উপরে পাতাটা উপরে কেন দিলাম, পাতাটা উপরে দিলাম কারণ পাতা উপর থেকেই পড়ে। পাতাটা আমি যদি নিচে দিতাম, জিনিসটা হয়তো বা সুন্দর লাগলেও লাগতে পারতো, কিন্তু মিনিংফুল হতো না। ঠিক আছে, গাছ আপনি নিচে নিচে দিতে পারেন, কিন্তু পাতা তো নিচে দেওয়া উচিত হবে না। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে, হয়তো ডেকোরেশনটা খুব সুন্দর ভাবে দিলেন, কিন্তু আপনাকে জিনিসটা বুঝাইতে হবে যে অটম মানে কি, শরৎকাল, তাই না? তো শরৎকালে কি, মানে শীতকালের আগের সময়টা, ওই সময় পাতা ঝরা শুরু করে। তো পাতা নিশ্চয়ই নিচ থেকে ঝরে উপরে গাছে টুক করে লেগে যায় না, পাতা উপর থেকেই তো ঝরবে, উপর থেকেই তো পড়বে, তাই না? সো এই জন্য জিনিসটা মিনিংফুল করার চেষ্টা করবেন, এলিমেন্ট গুলোকে বুঝে বুঝে ব্যবহার করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, নিচে পড়লে হবে না বলি নাই, হবে, নিচে পড়লেও হবে, নিচেও কিছু কিছু জিনিস আমরা রাখবো, কিন্তু ওই যে বললাম যে একটু মিনিংফুল করার চেষ্টা করবেন। ঠিক আছে, হ্যাঁ, নিচে পড়ে আছে সেটাও দেখাইতে পারেন, কিন্তু আমি হচ্ছে উপর থেকে দেখানো শুরু করলাম। আমি উপর থেকে, কারণ আমার তো এলিমেন্ট এখানে অনেক আছে ডেকোরেট করার জন্য। যেমন আমি এখানে ধরেন যে আরো এলিমেন্ট বসানোর আগে আমি হচ্ছে এখানে একটা ধরেন যে শেপ নিয়ে নেই। আহ, কই ক্লিক করতেছে না কেন? আচ্ছা, আমি এখানে হচ্ছে কার্ভেচার টুলটা নিলাম, তারপরে হচ্ছে আমি এখানে আরেকটা ধরেন যেরকম শেপ নিলাম, দেখেন এরকম একটা শেপ নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে একটা শেপ, এটাকে আমরা হচ্ছে একটু ওয়ার্ম কালারের মধ্যে রাখার চেষ্টা করব। তো ওয়ার্ম কালারের জন্য এখানে আমাদের যে কোড আছে একটা, কোডটা হচ্ছে F35600। ঠিক আছে, এটা একটা ওয়ার্ম কালার, আপনি যদি সার্চ করেন দেখবেন এটা একটা ওয়ার্ম কালার। সো এখানে একটা নিলাম, এবং এটাকে একটু রোটেট করে দিতে পারি। একটু রোটেট করে দিলাম, ধরেন যে এই পাশে একটু রোটেট করে দিলাম। আর এই পাশ থেকে আমরা ধরেন যে আরেকটা শেপ নিব আর কি। একটা শেপই রাখবো না, আমি এখান থেকে ধরেন যে আরেকটা শেপ নিব। আরেকটা শেপ আমরা এখানে নিলাম। হ্যাঁ, আর এই শেপটাকে আমরা এটাকে নিচের দিকে দিয়ে দিতে পারি। হ্যাঁ, আগে এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। এটার কালার হচ্ছে আমরা দিব FFF। আমি সব কোড গুলো আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই, 7500। ঠিক আছে, এবং এইটাকে হচ্ছে আমরা একটু এইভাবে করে নিচে দিতে পারি, অথবা এইটাকেও নিচে দিতে পারি, এরকমটা থাকবে। ঠিক আছে, যেভাবে আপনি সাজাতে চান, ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনি যেভাবে করে সাজাতে চান। এখানে আমরা আমাদের এলিমেন্ট গুলোকে নিয়ে আসবো। আমাদের এলিমেন্টের মধ্যে একদম কি এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে অ্যাসেট 29, মানে হচ্ছে পামকিন। সো এইটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এখানে নিয়ে আসলাম, এবং এটাকে অবশ্যই আমার সবার উপরে রাখতে হবে। লেয়ারটাকে আমি সবার উপরে রাখলাম। এবার আমি এটাকে হচ্ছে কন্ট্রোল T দিয়ে ট্রান্সফর্ম করে অল্টার ধরে একটু ছোট করে নিলাম, এবং এটাকে হচ্ছে একটু হালকা করে একটু ঘুরাই দিচ্ছি এরকম করে, একটু ছোট করে দিলাম। এইভাবে রাখলাম। সো এখানে আমরা একটা এলিমেন্ট রাখলাম। তারপরে আরো যেটা কি এলিমেন্ট আছে হচ্ছে ভুট্টা। এই যে ভুট্টা নিয়ে আসলাম, এটাকে নিয়ে এখানে ছেড়ে দিলাম, এটাকে হচ্ছে আমরা একটু ছোট করলাম। হ্যাঁ, একটু ছোট করে এদিকে দিলাম, এইখানে এইখানে এটাকে আমরা রাখতেছি। এবং যেহেতু হচ্ছে আমাদের এটা এই পামকিনের সাথে টাচ করতেছে, আমরা চাইলে এটার একটা স্ট্রোক দিয়ে দিতে পারি। এই অ্যাসেটটার একটা স্ট্রোক, এফএক্স থেকে স্ট্রোক, স্ট্রোক থেকে আমরা কালারটাকে পরিবর্তন করে ধরেন যে এই কালারটা দিলাম, অথবা একেবারে পুরোপুরি সাদা দিতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখান থেকে একটু, এটা ইনসাইডে আছে, পজিশনটাকে আউটসাইড করে দিলাম, যে একটু যদি আমি হচ্ছে এখানে বর্ডার ইউজ করি, এরকম স্ট্রোক ইউজ করি, তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে যে এটা একটা আলাদা আপনার হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে, সো এটা একটা দিলাম। তারপরে আমাদের এখানে আরো এলিমেন্ট আছে হচ্ছে আহ এই যে একটা আছে হচ্ছে, এটা কি জুস টুস কিছু একটা হবে আর কি। ঠিক আছে, এটাকে আমরা নিয়ে আসলাম।
একটু ছোট করলাম, একটু রোটেট করে এই পাশে এই জিনিসটা দিয়ে দিলাম। হুম, এখানে আমরা হচ্ছে এইভাবে করে দিয়ে দিলাম। সো এটাকে হচ্ছে আমরা কি করি, একটু ছোট করি, মানে যেমন এটাকে যেন একদম পার না করে যায়, কারণ যেটা এখানে ব্যবহার করলাম। এটাতেও আমরা একটা স্ট্রোক দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের এই পাম্পকিনের সাথে আছে। তো আমরা এটাতেও স্ট্রোক ব্যবহার করলাম, এটার সমানই 8, আউটসাইড সাদা কালারের একটা স্ট্রোক ব্যবহার করলাম, ঠিক আছে। তারপরে এই জায়গাটাতে আমাদের আরেকটা অ্যাসেট আছে, হচ্ছে এই যে টার্কি বা মুরগি, ঠিক আছে। এই জিনিসটাকে এখানে রাখলাম, তারপরে এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি, এটাকে একটু ছোট করে দিলাম, এই অবস্থায় রাখলাম। মানে সব আমাদের হচ্ছে ফুড এলিমেন্ট গুলো আমরা এখানে রাখছি। দেন এটাকে হচ্ছে আমরা একটু স্ট্রোক দিয়ে দিব, আমরা একটু স্ট্রোক দিয়ে দিচ্ছি, হচ্ছে ওই সেম রাখলাম আর কি। ওকে, সেম স্ট্রোক আমরা রাখলাম, এটাকে হচ্ছে নিচের দিকে টাচ করে দিব, প্রয়োজনে একটু বড় করে দিব, বড় করে দিলাম, ঠিক আছে। এরপর এই কন্ট্রোল দিয়ে ট্রান্সফর্ম করে একটু হালকা করে রোটেট করে দিলাম, জাস্ট হচ্ছে একটা সাইড যেন একটু নিচের দিকে থাকে। ওকে, তাহলে আমাদের একদম যে বেসমেন্টটা বা যেটা হচ্ছে আমাদের ফুটার সেকশনটা, এই জিনিসটা আমরা হচ্ছে রাখলাম। তারপরে এখানে আমরা আরো কিছু জিনিস দিয়ে এটাকে ডেকোরেট করতে পারি, যেমন হচ্ছে এখান থেকে আমরা এই যেটা নিতে পারি। হুম, এটাও এক ধরনের পাতা। সো এটাকে আমরা নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করতেছি, একটু ইয়ে করে দিলাম, যে এই জায়গাটাতে পাতাটা দিলাম। ওকে, তারপরে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, সো এই জায়গাটাতে আরেকটা জিনিস দেই, এই পাতাটা দেই, এটাতে এই পাতাটা দিলাম। এটাকে একটু ছোট করতেছি, এটাকে আমরা হচ্ছে আরো ছোট করে দেই বেশি, কারণ এখানে আমাদের লিখাও দিতে হবে, আমরা শুধুমাত্র এলিমেন্ট গুলো এখন পর্যন্ত সাজাচ্ছি তো। তো ধরেন যে এটা এখানে দিলাম, তারপরে এই জায়গাটাতে আমরা হচ্ছে একটা ধরেন যে টেক্সট ব্যবহার করব। সো টেক্সটের জন্য এখানে আমাদের একটা ফন্ট আছে। এই যে ফন্টস, একটাই ফন্ট আমরা ব্যবহার করতেছি এখানে, থ্যাঙ্কিস ফন্টের নাম। এটা হচ্ছে এই থ্যাঙ্কস গিভিং ডে এর জন্য একটা স্পেশাল ফন্ট, ঠিক আছে। সো আমি হচ্ছে এই যে থ্যাঙ্কিস টিটিএফ, এটাকে ইনস্টল করে নিচ্ছি। থ্যাঙ্কিস টিটিএফ আমরা এখানে ধরেন যে বলতেছি, উম আমরা এখানে লিখতেছি, টাইপ চলে গেলাম, এখানে আমরা লিখতেছি হচ্ছে থ্যাংক ইউ। হ্যাঁ, সো কাস্টমারকে থ্যাংক ইউ দিবে, সো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে থ্যাংক ইউ লিখছি আর কি, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে এখান থেকে কালারটা ধরেন যে এই টাইপের একটা কালার দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা আমার হচ্ছে ক্যাপস লক অন ছিল, থ্যাংক ইউ। সো এটাকে আমরা ফন্ট দিলাম হচ্ছে এই যে থ্যাংকিস নামে যে ফন্টটা আছে, এই যে থ্যাংকিস রেগুলার। ওকে, ফন্ট সাইজটাকে একটু বড় করে দিচ্ছি, এই যে থ্যাংক ইউ, আর একটু বড় করলাম এইখানে। আর এটার চারপাশে একটা স্ট্রোক দিতে পারি, একটু হালকা ব্লেন্ডিং অপশন আমরা অ্যাড করতে পারি। এফএক্স থেকে স্ট্রোক, স্ট্রোক থেকে মোটামুটি যেটা ব্যবহার করছি 8, সেটাই আমরা রিপিট করলাম। আর হালকা করে একটু ড্রপ শ্যাডো দিয়ে দিব, ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা হচ্ছে একটু অপাসিটি একটু বাড়ায় দেই, এবং কালারটা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক বা গ্রে টাইপের। হ্যাঁ, তারপরে ডিস্টেন্সটা অনেক বেশি আছে, ডিস্টেন্স একটু কমায় দেই, সাইজটা অনেক বড় আছে, সাইজটাকে একটু কমায় দিই। ওভারলেটাকে আমরা হচ্ছে নর্মালে রাখি, তাহলে শ্যাডোটা বোঝা যাবে, ঠিক আছে। শ্যাডোটাকে একটু বাড়ায় দিলাম, ডিস্টেন্স স্প্রেড জাস্ট একটু হালকা করে, হালকা করে একটু শ্যাডো, যেটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য হবে, ঠিক আছে। একটু হালকা করে একটু শ্যাডো থাকবে, জাস্ট মানে একটু মনে হবে যে একটু ভেসে আছে, এই টাইপের। এর চাইতে বেশি কিছু না, অনেক বেশি কিছু করার চেষ্টা আমাদের করার এখানে দরকারই নেই, ঠিক আছে।
আর একটা স্লোগান আমরা ধরেন যে এখানে দিতে পারি, স্লোগানটা হচ্ছে ধরেন যে বলতে পারি যে উই আর থ্যাঙ্কফুল ফর আওয়ার কাস্টমার, কাস্টমার্স প্লুরাল। ঠিক আছে, এটার ফন্ট সাইজ আমরা ছোট করে দিলাম, এবং এটার যে কালারটা আছে সেই কালারটা হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দেই। কালারটা চেঞ্জ করে হচ্ছে ব্ল্যাক বা এই টাইপের কিছু একটা দিলাম। এখানে আমার বলিভিয়া ফন্টটা যদি ইনস্টল করা থাকে তাহলে আমি সাজেস্ট করব হচ্ছে বলিভিয়া ফন্ট। এই যে হ্যাঁ, বলিভিয়া এটা ফ্রি ফন্ট, এটা আপনারা হচ্ছে যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো বলিভিয়া ফন্টটাকে আমরা হচ্ছে একটু ফন্ট বাড়াই দিলাম, ফন্ট সাইজ। সো উই আর, এখানে হচ্ছে একটা কমা দিতে হবে, উই আর থ্যাঙ্কফুল টু আওয়ার কাস্টমার। ঠিক আছে, এই যে দেখেন এখানে এলিমেন্ট বেশি, এখানে হচ্ছে পুরো ডিজাইনে এলিমেন্টেরই কিন্তু আপনি দেখবেন যে পরিমাণটা বেশি। ঠিক আছে, লিখা কতটুকু, থ্যাংক ইউ, উই আর থ্যাঙ্কফুল ফর আওয়ার কাস্টমার, জাস্ট আপনি একটা হচ্ছে কি করছেন, একটা উইশ করে দিচ্ছেন, একটা মেসেজ দিচ্ছেন। আর প্রমোশনাল হইলে আপনি হয়তো আরো এগুলোকে আরেকটু ছোট ছোট করে এখানে হয়তো আরো কন্টেন্ট দিতে পারতেন, তাহলে এটা কিন্তু 40%-এর বেশি যাইতো না, এখন কিন্তু এটা 20%-এর মতন আছে। তো আমি বলছিলাম 60-40 আর লেস দেন 40, ইমোশনটা বেশি। এই যে এটা হচ্ছে ইমোশন, এটা হচ্ছে সেই কি এলিমেন্ট, এগুলো হচ্ছে সব কি এলিমেন্ট, কি এলিমেন্ট গুলোই বেশি থাকবে। আপনি শুধু অল্প একটা টেক্সট দিয়ে জাস্ট একটা উইশিং কার্ড তৈরি করছেন, যেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে বা সোশ্যাল মিডিয়ার পোস্টের জন্য। ঠিক আছে, তাহলে এই যে একটা ডিজাইন, এটাকে আপনি হচ্ছে পোস্ট করতে পারেন ক্লায়েন্টদেরকে, আপনি হচ্ছে অফার করতে পারেন, এটা দেখায়। প্রিমিয়াম রিসোর্স ইউজ করলে কপিরাইট আসবে কি, অনেকেই তো সেম এলিমেন্ট ইউজ করবে। আচ্ছা, এখানে আমরা যে প্রিমিয়াম এলিমেন্ট গুলো ব্যবহার করতেছি এগুলো কোনোটাই কিন্তু হচ্ছে স্টক মার্কেটের জন্য না। স্টক মার্কেটের জন্য যদি করতে যান তাহলে প্রত্যেকটা জিনিস আপনাকে কি করতে হবে, নিজে থেকে ইলাস্ট্রেশন করে তৈরি করে নিতে হবে, তাহলে আপনি এলিমেন্ট ব্যবহার করবেন না। কারণ স্টক মার্কেটের নিয়মই হচ্ছে সবকিছু নিজস্ব রাখা, ওইটা হচ্ছে আপনার মানে আলাদা করে তৈরি না করে আপনি অন্যেরটা এটা দেওয়া যায় না, এটা স্টকের নিয়মই হচ্ছে এটা। কিন্তু আমি যেটা করতেছি সেটা হচ্ছে কি যে মার্কেট প্লেসের মধ্যে না, মার্কেট প্লেসের বাইরে আমি ক্লায়েন্ট হ্যান্ড যখন করতে যাব, তখন তো আমার এইসবের কোনো ফ্যাক্ট না। আমি সুন্দর করে সাজাবো, আমার কাছে এলিমেন্ট আছে, আমি সুন্দর করে সাজাবো, সাজাই হচ্ছে আমি আমার ক্লায়েন্টকে আমার কাজের পোর্টফোলিও দেখাবো, যে আমি তোমার জন্য এরকমটা করতে পারি, এইভাবে করে আমি তোমাকে দিতে পারি। কারণ যখন আপনার কাজ দেখবে, ঠিক আছে, এই ডিজাইনটাতেই আপনি যদি হচ্ছে কালার গুলো ভিন্ন আনেন তাহলে এই থিমটা ফুটে উঠবে না, এই ফন্টটা ব্যবহার না করে অন্য ফন্ট ব্যবহার করেন, থিমটা ফুটে উঠবে না। আপনার কাছে এই জিনিসগুলো যখন আছে, আপনি একটু এদিক সেদিক করে আপনি বসাইলেন, বসায় ক্লায়েন্টকে পোর্টফোলিও দেখাইলেন, আপনি হচ্ছে আহ ধরেন যে তাদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করলেন। সো এইটার জন্য হলো এটা। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা এটা ধরেন এটা কাজ শেষ করলাম, এখন এই টাইপের যে ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলো আমরা হচ্ছে করব, করার পরে এবার আমরা আসি একটু মার্কেটিং এর দিকে। ঠিক আছে, যে মার্কেটিং এ আমরা আসলে কি করব। সো মার্কেটিং স্ট্র্যাটেজিতে তিনটা জিনিস আপনাকে ফলো করতে হবে যখন কোন ইভেন্ট নিয়ে কাজ করবেন। যেমন কিছুদিন আগে হচ্ছে হ্যালোইন নিয়ে কাজ করছেন, এখন হচ্ছে থ্যাঙ্কস গিভিং নিয়ে কাজ করতেছেন, তারপরে কিছুদিন পরে সাইবার মানডে বা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, তারপরে হচ্ছে ক্রিসমাস, এগুলো নিয়ে আপনি কাজ করবেন। সো মার্কেটিং স্ট্র্যাটেজিটা এখানে তিন ভাগে ভাগ করে সাজাইতে হয়। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে রেজাল্ট পাবেন। একটা হচ্ছে প্রি ইভেন্ট বাজ। প্রিভেন্ট বাজটা কি? প্রিভেন্ট বাজটা হচ্ছে এই যে এখনকার সময়টা, মানে একটা ইভেন্ট সামনে আসতেছে, এখন আসে নাই, আসবে, এই সময়টাতে আপনাকে ওই রিলেটেড কিছু কাজ স্যাম্পল আকারে করে করে শেয়ার করতে হবে। এতে টার্গেট কারা? এতে টার্গেট হচ্ছে যারা এই সার্ভিসটা আপনার কাছ থেকে নিবে। সাধারণত বলা হয় 10 থেকে 15 দিন আগে কাজ করলেই হয়, বাট আমি বলি যে মাসখানেক আগে থেকে শুরু করেন। মাসখানেক আগে থেকে শুরু করলে যেটা হয়, অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে অনেক আর্লি সবকিছু রেডি করে রাখতে চায়, পরে যেন এটা নিয়ে ঝামেলা না হয়। ঠিক আছে, তো আপনার হচ্ছে এই প্রি ইভেন্ট ব্যাচটা হচ্ছে মিনিমাম 1 মাস আগে থেকে যদি করতে পারেন এটা বেটার হয়। 10-15 দিন আগে করলেও হবে, সমস্যা নেই, তবে আগে থেকে প্রিপারেশন নেওয়া, যে ইভেন্ট আসতেছে, ইভেন্টের হচ্ছে ওয়ার্ম আপ করা। আপনি ওই রিলেটেড পোস্ট করবেন, পোস্ট গুলোকে শেয়ার করবেন, আপনি টার্গেটেড অডিয়েন্স যাদের দরকার তাদের কাছে হচ্ছে পৌঁছানোর চেষ্টা করবেন। তারপর হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। যখন ইভেন্টটা আসলো,
তখন ওই ইভেন্টটাকে আপনি হচ্ছে হাইলাইট করা শুরু করবেন। যেমন ধরেন যে আপনি এই থ্যাংকস গিভিং ডে নিয়ে কাজ করতেছেন, এখন আপনি হচ্ছে প্রথম থেকে 1 মাস আগে এখন থেকে আপনি হচ্ছে প্রচুর পরিমাণে এই রিলেটেড রেলিভেন্ট ডিজাইন যেগুলো আছে, রেলিভেন্ট ডিজাইন গুলো আপনি হচ্ছে পোস্ট করা শুরু করবেন। টার্গেট থাকবে যাদের এই থ্যাংক ইউ কার্ড বা থ্যাংক ইউ উইশিং পোস্ট যাদের লাগবে তাদেরকে রিচ করা। যখনই ইভেন্টটা চলে আসলো, ইভেন্ট তো চলে আসছে, আজকে ধরেন যে নভেম্বরের লাস্ট আপনার হচ্ছে বৃহস্পতিবার, তো ইভেন্ট অলরেডি চলে আসছে, এখন তো আর আপনার কাছ থেকে কেউ নিবে না। তখন আপনি আপনার অডিয়েন্সকে ধন্যবাদ দেওয়া শুরু করবেন। আপনি ইভেন্টটাকে ইউটিলাইজ করবেন যে এই ইভেন্টটাতে যারা আমার কাছ থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট, গ্রাফিক ডিজাইন বা এই টাইপের যা কিছু আছে এই জিনিসগুলো যারা পারচেস করছে তাদেরকে হচ্ছে আমি আমার এন্ড থেকে কৃতজ্ঞতা জানাই। আপনি ইভেন্টটাকে তখন হচ্ছে এঙ্গেজ করা শুরু করেন, আপনি এঙ্গেজমেন্ট তখন নেওয়া শুরু করেন। এরপরে পোস্ট ইভেন্ট রিটেনশন যেটা, সেটা হচ্ছে এটা যদি আপনি কিছু ক্লায়েন্ট পেয়ে যান, 2-3টা ক্লায়েন্ট যদি পেয়ে যান ওই ইভেন্টের থ্রুতে, তাহলে ইভেন্টের পরে তাকে ফলো আপ দেওয়া, বিভিন্ন টাইপের অফার পাঠানো, যে তুমি তো আমার সাথে এই সার্ভিসটা নিয়ে এই কাজটা করছো, সো সামনে আমার এই অফারটা আছে। বা কাজ আপনাকে দেয় নাই কিন্তু হচ্ছে আপনাকে নক করছিল, মেসেজ দিছিল, তাদেরকেও হচ্ছে আপনি ফলো আপ দিতে পারবেন বা দিবেন। ইভেন্ট শেষ হওয়ার পরে তাদেরকে রিটেনশনের মধ্যে রাখার চেষ্টা করবেন, যেন সে আপনাকে ভুলে না যায়। হয়তো থ্যাংকস গিভিং ডে তে আপনাকে কোনো কিছু করে নাই, কোনো কাজকর্ম দেয় নাই, ঠিক আছে, কিন্তু কথা বলছিল, তার আগ্রহ ছিল, হয়তো বাজেটের সাথে মিলে নাই এই কারণে, ঠিক আছে, কিন্তু আপনি তাকে ভুলতে দিবেন না। একবার যেহেতু সে আগ্রহ দেখাইছে, তার মানে এই ইন্ডাস্ট্রিতে তার কোনো না কোনো জিনিস দরকার, কিংবা আপকামিং হচ্ছে তার ইয়ে আছে, ধরেন যে কি বলে এটাকে, ক্রিসমাস আছে, ঠিক আছে, বা অন্য কোনো ইয়া থাকতে পারে, কাজকর্ম থাকতে পারে, তো তাকে কন্টিনিউয়াসলি ফলো আপ দিতে হবে, তাকে ভুলতে দেয়া যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে স্ট্র্যাটেজি, এভাবে সাজাইতে হবে। এখন মার্কেটিংটা করবেন কিভাবে? মার্কেটিং করতে হবে, কাউন্টডাউন পোস্ট আপনি মার্কেটিং করতে পারেন, কাউন্টডাউন পোস্ট দিতে পারেন, যে ধরেন যে বলতে পারেন যে 30 days to go থ্যাংকস গিভিং ডে, আপনি কাউন্টডাউন করে মানুষকে মনে করে দিচ্ছেন যে আর মাত্র 30 দিন আছে। এটাতে কি হবে? এটাতে হচ্ছে যাদের কাস্টমারদেরকে এই ধরনের কিছু, ধরেন যে উইশ টুইশ করার দরকার আছে, পোস্ট টোস্ট করার দরকার আছে, তারা ইনফর্মড হবে, তারা জানবে আচ্ছা সামনে ইভেন্টটা আছে, তার মানে আমার, অনেকে ভুলে যেতে পারে যে তার এই ধরনের পোস্ট করা উচিত। যখন আপনার কাউন্টডাউন পোস্ট দেখবে তখন সে জানতে পারবে যে আচ্ছা সামনের দিকে তো আছে, তাহলে এই সার্ভিসটা তো আমার দরকার। তখন সে হয়তো আপনাকে নক দিয়ে হয়তো ভুলে গেছে, হয়তো এমনিতে আসতো না, এমনিতে সে হয়তো মানে এটাকে মিস করে যেত, তো আপনি কাউন্টডাউন পোস্ট দেখায় এটা হচ্ছে তাকে কি জানাই দিতে পারেন, ঠিক আছে, যে তুমি এই সার্ভিসটা নিতে চাইলে আর এতদিন সময় আছে। তারপরে ইনস্টাগ্রামের কিছু রিল বা স্টোরি তৈরি করতে পারেন, স্টোরি ডিজাইন তৈরি করতে পারেন। রিলস তৈরি করার ক্ষেত্রে আপনি হচ্ছে মাল্টিপল ডিজাইন একত্রিত করেও রিলস তৈরি করতে পারেন, ঠিক আছে। ইনস্টাগ্রাম রিলস এবং স্টোরিটার ভিউটা বেশি হয় তুলনামূলক পোস্টের চাইতে, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ইনস্টাগ্রামে রিলস বা স্টোরি ডিজাইন করতে পারেন, এগুলো মানুষ দেখে বেশি। লিঙ্কডইনে গ্র্যাটিটিউড বেসড পোস্ট, লিঙ্কডইনে আপনি হচ্ছে এমন কিছু পোস্ট করবেন কৃতজ্ঞতা জানায়, ঠিক আছে। যেমন আপনি আপনার ডিজাইনের ইন্সপাইরেশন যার কাছ থেকে নিছেন বা যার কাছ থেকে নেন বা যাকে ফলো করেন তাকে মেনশন করে বা তাকে উল্লেখ করে আপনি একটা কৃতজ্ঞতা পোস্ট আপনি দিতে পারেন, ঠিক আছে। আপনি মার্কেট প্লেসকে কৃতজ্ঞতা পোস্ট দিতে পারেন, যে মার্কেট প্লেস হচ্ছে আপনাকে কাজের সুযোগ দিচ্ছে, মানে জাস্ট থিমটাকে হাইলাইট করা। আপনার ওই টপিকটাকে নিয়ে মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে বা সোশ্যাল মিডিয়াতে আপনি জাস্ট যেন একটা হাইপ তুলতে পারেন, আপনি যেন একটা রিচ নিতে পারেন এই জিনিসটার জন্য। তারপরে ফেসবুক গ্রুপে বা ডিজাইন কমিউনিটি গুলোতে টিজার পোস্ট করতে পারেন, ঠিক আছে। আপনার ফেসবুক গ্রুপগুলোতে যদিও আমরা ধরি যে বাংলাদেশি বেশি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের পরিমাণটা তুলনামূলকভাবে কম, বাট তারপরেও এটাকে হাতে রাখতে পারেন। কিছু বাইরের কিছু গ্রুপ আছে সেগুলোকে টার্গেট যদি করতে পারেন তাহলে ভালো, তবে এ ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। অতিরিক্ত বাইরের গ্রুপকে টার্গেট করতে গেলে আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। বাংলাদেশ থেকে আপনি ইউএসএ বেস যদি হচ্ছে বেশি বেশি গ্রুপ বা পেজ গুলোতে লাইক দিতে থাকেন, তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা আছে যে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হবে। তো এটা খুব সাবধানতার সাথে করবেন। এটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো করতে পারেন, ঠিক আছে। ইনস্টাগ্রাম রিলস এটা করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। লিঙ্কডইনে এই ধরনের পোস্ট করতে পারেন, ঠিক আছে। তারপরে কারা হচ্ছে আপনার মানে কাস্টমার হতে পারে, ক্লায়েন্ট হতে পারে, তাদেরকে টার্গেট করবেন। যেমন এই টাইপের কাজগুলো সাধারণত বেশি দেয় যারা, তারা হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে যারা স্মল বিজনেসের মালিক,
যারা স্মল বিজনেস তারা সবসময় কানেক্টেড থাকতে চায় তাদের অডিয়েন্সের কাছে, তারা সবসময় এঙ্গেজমেন্টটা ধরে রাখতে চায়। তো এই জন্য যারা হলো আপনার ছোট ছোট বিজনেস ওনার, তাদেরকে হচ্ছে টার্গেট করবেন, তাদেরকে টার্গেট করে তাদের কাছে নিয়ে যাবেন, তাদেরকে মেসেজ দিবেন। ঠিক আছে? যেমন ধরেন যে আপনি হচ্ছে সার্চ করতে পারেন হলো ইনস্টাগ্রামে গিয়ে, যে স্মল বিজনেস ওনার, আপনি সার্চ করতে পারেন হচ্ছে স্টার্ট আপ বা স্মল বিজনেস ওনার হ্যাশট্যাগ দিয়ে আপনি ইনস্টাগ্রামে সার্চ করতে পারেন। সেখানে সার্চ করে যাদের পোস্ট গুলো আসবে দেখবেন, কিংবা যেই প্রোফাইল গুলো আপনি পাবেন, দেখবেন যে ফলোয়ার কম আছে কিন্তু অ্যাক্টিভলি হচ্ছে পোস্ট টোস্ট করতেছে। তো তাদের কাছে আপনি রিচ করতে পারেন, তাদেরকে অফার দিতে পারেন যে তোমার যে অডিয়েন্স আছে, তোমার অডিয়েন্সকে তুমি চাইলে এই থ্যাঙ্কস গিভিং ডে তে তুমি হচ্ছে তাদেরকে উইশ করতে পারো, এতে এঙ্গেজমেন্টটা বাড়বে। ঠিক আছে? বা তারা তোমাকে মনে রাখবে, বা তুমি যে কৃতজ্ঞতা জানাচ্ছ, এটা এটা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। সো এরকম মানুষদেরকে খুঁজে বের করতে হবে, বড় বড় কোম্পানির দিকে যাওয়ার দরকার নেই। ছোট ছোট কোম্পানি, সব কোম্পানির সাথে জড়িত যারা, এবং ক্ষেত্র বিশেষে হচ্ছে যারা আপনার অথর, বিভিন্ন টাইপের সেলিব্রিটি, আপনার হচ্ছে খেলোয়াড়, ঠিক আছে, সিঙ্গার, এই টাইপের যে প্রোফাইল গুলো আছে সেগুলোকে খুঁজে বের করবেন। কিন্তু টার্গেট করবেন সবসময় গ্রোয়িং যেগুলো, ঠিক আছে, যেগুলো গ্রোয়িং এর মধ্যে আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে গ্রো আপ হচ্ছে সেগুলো। একবারে বড় অ্যাথলেট বড় কারো কাছে যাবেন না। যারা ছোট ছোট, এখনো ধরেন যে অত বেশি ফলোয়ার হয় নাই, পোস্ট করতেছে, স্ট্রাগল করতেছে, তাদের কাছে নিয়ে যাবেন। ঠিক আছে? তাদের কাছে নিয়ে গেলে তারা এই জিনিসটা বেশি পছন্দ করে। আরেকটা হচ্ছে যারা আপনার হলো অলরেডি কিছু সার্ভিস প্রোভাইড করতেছে, দেখতেছেন যে রেগুলার তাদের সার্ভিস বা তাদের কাস্টমার টেস্টিমোনিয়াল গুলো শেয়ার করে, এই টাইপের মানুষগুলো, যে তারা তাদের পোস্টে, ধরেন যে একটা মেকআপ আর্টিস্ট দেখবেন যে প্রতিদিন ধরেন যে তার একটা করে হচ্ছে ছবি সে পোস্ট করতেছে, তার একটা সার্ভিস সে দিছে, ওইটাতে ধরেন যে কেউ স্যাটিসফাই ছিল, এই টাইপের জিনিসগুলো সে প্রতিদিন পোস্ট করতেছে। তার মানে সে তার অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকতে চায়, সে তার ওই যারা সার্ভিস নিতে আসতেছে তাদের সাথে কানেক্টেড থাকতে চায়। সো তাদেরকে যদি আপনি অফার করেন তাহলে হচ্ছে তারা এটা একসেপ্ট করার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? তাহলে এক হচ্ছে স্মল বিজনেস ওনার, যেগুলো হচ্ছে এখনো মানে স্টার্ট আপ পর্যায়ে আছে বা ধীরে ধীরে গ্রো করতেছে। আরেকটা হচ্ছে যে যারা মোটামুটি রেগুলার কোনো কিছু সেল করে এবং সেটা রেগুলার পোস্ট করে। যেমন আমি বললাম মেকআপ আর্টিস্ট, হতে পারে হচ্ছে কোনো একটা ডেন্টিস্ট, হতে পারে হচ্ছে কোনো একটা আপনার ওই যে উকিল আছে, অ্যাডভোকেট, অ্যাডভোকেসি সার্ভিস যারা দেয়, এই টাইপের যারা রেগুলার আপডেটেড থাকতেছে, রেগুলার তাদের অডিয়েন্সকে যারা এঙ্গেজ রাখার চেষ্টা করছে, তাদেরকে, তারা এই ধরনের ইভেন্ট গুলো খুব ভালো খায়, এবং এগুলোতে খুব ভালো একটা ইমোশনাল মার্কেটিং করা যায়। তো এই জন্য তারা এটাতে ইন্টারেস্টেড হয়, এই রিলেটেড সার্ভিসটা আপনি তাদেরকে দিতে পারবেন। তারপরে থ্যাঙ্কস গিভিং গিভওয়ে, আপনি হচ্ছে গিভওয়ে দেওয়ার চেষ্টা করবেন। গিভওয়েটা কেমন? যে এই যে থ্যাঙ্কস গিভিং ডে তে আমি আমার অডিয়েন্সকে বা আমার ক্লায়েন্টদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য আমি হচ্ছে ধরেন একটা অফার করলাম যে 7 দিনের জন্য সোশ্যাল মিডিয়ার যত পোস্ট আছে, মানে ওই হাইপটা যতদিন থাকবে ততদিনকার জন্য আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দিব। ঠিক আছে? তো এমনিতে ধরেন যে থ্যাঙ্কস গিভিং ডে আপনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ধরেন যে $10 করতেন, আপনি বলছেন মাত্র $20 আমি পুরো সপ্তাহের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দেবো। তাহলে একটা গিভওয়ে দিলেন, একটা গিভওয়ে দিলেন। কিংবা কিছু কিছু ক্ষেত্রে আপনি এটাও করতে পারেন যে কমপ্লিটলি ফ্রিতেও দিতে পারেন, যে আমি আমার 3 জন কাস্টমারকে বা 3 জন ক্লায়েন্টকে আমি 1 সপ্তাহের জন্য কিংবা শুধুমাত্র থ্যাঙ্কস গিভিং ডে এর একটা উইশিং পোস্ট ডিজাইন করে দিব। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য হচ্ছে কি করতে হবে? আপনার কমেন্ট করতে হবে বেশি বেশি করে, যে আপনি কমেন্ট করেন, বা আপনি হচ্ছে আপনার এরকম কাউকে আপনি হচ্ছে এরকম কৃতজ্ঞতা জানায় একটা কমেন্ট করেন। ঠিক আছে? তো এরকম একটা ধরেন যে তাকে টাস্ক দিলেন, এরকম টাস্ক দিয়ে কাউকে আপনি হচ্ছে গিভওয়ে দিলেন, তাকে হচ্ছে ফ্রি সার্ভিসটা দিলেন। তো যখন তারা পোস্ট করবে তাদের লিস্টে যারা আছে তাদের কাছে এটা হচ্ছে বেশি যাবে। ঠিক আছে? তাদের কাছে এটা পৌঁছাবে। আপনার টার্গেট থাকতে হবে এই মানুষগুলোকে, যেন তারা আমার এখানে কমেন্ট করে, তারা আমার এটা শেয়ার করে, তারা যেন তাদের স্টোরিতে শেয়ার করে। আপনি বললেন যে এটা আমার আমার এই পোস্টে যে স্টোরিতে শেয়ার করবে, ঠিক আছে, স্টোরিতে শেয়ার করলে আমি তাকে হচ্ছে একটা গিভওয়ে দেবো। গিভওয়ে কি? যে আমি হচ্ছে এই থ্যাঙ্কস গিভিং ডে একটা ডিজাইন, একটা উইশিং পোস্ট তাকে আমি কমপ্লিটলি ফ্রিতে দেবো। বা সে যদি শেয়ার করে, বা ধরেন যে সে হইলো কমেন্ট করলো, বা এরকম কাউকে ধরেন যে ইনভাইট করলো, এরকম কোনো না কোনো আপনি একটা তাকে অফার দিলেন যে এই জিনিসটা করলে আমি ফ্রিতে দেবো। তো এরকম হচ্ছে আপনাকে থ্যাঙ্কস গিভিং ডে, থ্যাঙ্কস গিভিং গিভওয়ে দিতে হবে।
তারপর হচ্ছে ক্যারোসেল পোস্ট, যেটা হচ্ছে ক্যারোসেল পোস্টটা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে সাধারণত হয়ে থাকে। ব্যাক টু ব্যাক একটা স্টোরিকে আপনার হচ্ছে কয়েকটা ডিজাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা, এটা হচ্ছে ক্যারোসেল পোস্ট। এই ক্যারোসেল পোস্টের রিচও অনেক বেশি হয়, সো ক্যারোসেল পোস্টও আপনি এটার উপরে করতে পারেন। ঠিক আছে, আপনি বিভিন্ন সময় বিভিন্ন টাইপের থাকে, যেমন আমি যে হিস্টোরিটা বললাম, এই হিস্টোরিটার উপরে আপনি একটা পোস্ট ডিজাইন করেন, হিস্টোরিটাকে মাথায় রেখে একটা পোস্ট করেন। আপনার ওই ক্যারাসেলটার ধরেন যে একদম প্রথম পোস্টটাতে আপনি বললেন যে হিস্টোরি অফ থ্যাংকস গিভিং ডে, তো হিস্টোরি জানতে অনেকেই পছন্দ করবে, তখন আপনি ওই স্টোরিটা দিয়ে আপনি 5টা 6টা 7টা পোস্ট ডিজাইন করে একটা ক্যারাসেল সেট তৈরি করলেন, যেটা দিয়ে আপনি হচ্ছে মার্কেটিং মানে মার্কেট সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে আপনি একটা রিচ আনতে পারবেন। এবং এই টাইপের স্টোরি গুলো আপনার বেশি বেশি শেয়ার হওয়ার এবং ভাইরাল হওয়ার একটা পসিবিলিটিস থাকে, কারণ যে কেউ একটা ধরেন যে স্টোরি জানলে সেটাকে শেয়ার করে অন্যকে জানাতে পছন্দ করে আর কি। তো মার্কেটিংটা হতে হবে এরকম। ওকে, মার্কেটিং এর জন্য যে টুলস গুলো আপনি ব্যবহার করবেন, যে প্ল্যানিংটা আপনি যেটা করবেন, সেটা হচ্ছে প্রথমত কন্টেন্ট ডিজাইন করবেন। যেমন আমি বললাম সোশ্যাল মিডিয়া পোস্ট, আপনার হতে পারে ক্যারোসেল পোস্ট, হতে পারে স্টোরি বা রিলস, এই টাইপের কন্টেন্ট ডিজাইন করবেন। এই কন্টেন্টের প্ল্যানিং করবেন, যে আপনি হচ্ছে কখন পোস্ট করবেন, কবে পোস্ট করবেন, কয়দিন পর পর পোস্ট করবেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই প্ল্যানিংটা করবেন। ঠিক আছে, যে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট পার ডে একটা করে করতে পারতেছি, আগামী 1 মাস আমি একটা করে এই টপিকের উপরে ধরেন যে পোস্ট করবো, তাহলে আপনি হচ্ছে প্ল্যান করেন যে প্রত্যেকদিন একটা করে অমুক সময় আমি পোস্ট করবো, রাত 12টায়, রাত 1টায়, রাত 2টায় আপনি পোস্ট করবেন। ঠিক আছে, যদি বলেন যে না আমার সময় কম, আমি সপ্তাহে 2টার বেশি পারবো না, তাহলে সপ্তাহে কি কি বারে করবেন এটা আপনি হচ্ছে ফিক্সড করেন। তাহলে পুরো 1 মাস, আগামী 1 মাস সপ্তাহে 2 দিন ওই একই দিনে, ধরেন যে আপনি বলছেন শনি সোমবার, ঠিক আছে, শনিবার এবং সোমবার আমি পোস্ট করব, তাহলে 4 সপ্তাহ, 1 মাসের জন্য যে 4 সপ্তাহ হবে, 4 সপ্তাহে আপনি পুরো ওই শনিবার এবং সোমবারে করেই পোস্ট করবেন। মানে এইভাবে করে আপনার প্ল্যানিংটা করে নিতে হবে। বা আপনি প্ল্যানিং করতেছেন আমার হিউজ টাইম আছে, আমি প্ল্যানিং করতেছি মনে করেন যে সকাল শনিবারে ধরেন যে আমি মানে একদিন, সপ্তাহে একদিন আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট করব, মানে উইশিং কোনো পোস্ট করব, একটা পোস্ট ডিজাইন করব, আর পরের দিন আমি হচ্ছে ক্যারোসেল দিব। ঠিক আছে, তারপরের দিন আমি একটা গিভওয়ে দিব। এভাবে করে আমার প্রতি সপ্তাহে একটা করে গিভওয়েও চলবে, সোশ্যাল মিডিয়া পোস্টও চলবে, ক্যারোসেলও চলবে, এরকম করে আপনি আপনার ইচ্ছা মতন কন্টেন্ট প্ল্যান করবেন। এটা ডিপেন্ড করতেছে আপনার সময়ের উপরে, সময় যতটুকু আপনার আছে তার উপরে আপনি কন্টেন্টটা প্ল্যান করবেন যে আপনি কি কি দিবেন। এরপর আসতেছে হচ্ছে হ্যাশট্যাগ এবং ট্রেন্ড। হ্যাশট্যাগ, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি সেটা যদি ইনস্টাগ্রামের কথা বলেন সেখানেও হ্যাশট্যাগটা ইম্পর্টেন্ট, আপনি যদি হচ্ছে লিঙ্কডইনের কথা বলেন সেখানেও হ্যাশট্যাগটা গুরুত্বপূর্ণ। আপনি থ্যাংকস গিভিং ডে নিয়ে কাজ করতেছেন, তাহলে থ্যাংকস গিভিং ডে এর উপরে স্পেশাল যে হ্যাশট্যাগ আছে গুগলে একটু সার্চ করবেন, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন, আপনাকে হচ্ছে এরকম ট্রেন্ডি এবং হচ্ছে সার্চেবল হ্যাশট্যাগ আপনাকে দিয়ে দিবে। সেই হ্যাশট্যাগ গুলো অবশ্যই আপনি আপনার পোস্ট করার সময় পোস্টের ক্যাপশনে রাখার চেষ্টা করবেন, এবং কিছু ট্রেন্ডি হ্যাশট্যাগ রাখার চেষ্টা করবেন। বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ড চলে, তো সেই ট্রেন্ড গুলোকে ফলো করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর হচ্ছে ইমেল ক্যাম্পেইন। আপনি বিভিন্ন জায়গা থেকে ইমেল কালেক্ট করবেন, যেমন ইনস্টাগ্রাম থেকে ইমেল কালেক্ট করা যায়, ক্ষেত্র বিশেষে হচ্ছে এটা থাকে, দেয়া থাকে প্রোফাইল গুলোতে। তারপর হচ্ছে লিঙ্কডইন থেকে আপনি ইমেল কালেক্ট করতে পারবেন। বিভিন্ন মানুষ, বিভিন্ন বিজনেস ওনার, স্মল বিজনেস ওনার কিংবা এই টাইপের যারা আছে, তারা হচ্ছে আপনার এরকম ইমেল গুলো দিয়ে রাখে কন্ট্যাক্ট ডিটেলসে, সেখান থেকে অথবা তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে তাদেরকে রিচ করতেছেন, তাদেরকে মেসেজ দিচ্ছেন, আপনি পোস্ট করতেছেন। কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে ডিরেক্ট ইমেল করার অভ্যাস করবেন। তাদেরকে ইমেল করলে তারা ইমেল গুলো চেক করে, তো যেহেতু ইমেল চেক করে তাদেরকে একটা ওই গিভওয়ে দেন, তাদেরকে একটা অফার দেন। ঠিক আছে, বা আপনার পোর্টফোলিওর লিঙ্কটা তাদেরকে শেয়ার করে একটু অফার করেন। ঠিক আছে, কিংবা হচ্ছে গুগলে সার্চ করার চেষ্টা করেন যে সোশ্যাল, ধরেন যে থ্যাংকস গিভিং ডে সোশ্যাল মিডিয়া পোস্ট বা থ্যাংকস গিভিং ডে ইনস্টাগ্রাম পোস্ট, দিয়ে দেখেন যে ইনস্টাগ্রামে গত বছর কেউ পোস্ট করছে কিনা, লিঙ্কডইনে গত বছরে কেউ পোস্ট করছে কিনা। যদি গত বছরে করে থাকে সে এই বছরেও করবে, তো তাকে খুঁজে বের করার চেষ্টা করেন। গত বছর যে ধরেন এই থ্যাংকস গিভিং ডে দিয়ে উইশ করছে, সেই বছর কেন করবে না? তাহলে করবে মানে হচ্ছে তার ডিজাইনার লাগবে, এই যে 1 মাস আছে এখনই সে ডিজাইনার খুঁজবে, বা আজ থেকে 15 দিন পরে সে ডিজাইনার খোঁজা শুরু করবে, তাহলে এখনই সময় তাকে টার্গেট করার।
তার ইমেল কালেক্ট করতে পারলে ইমেলের মাধ্যমে ক্যাম্পেইন চালান, ইমেল না পাইলে তাকে সোশ্যাল মিডিয়াতে নক করেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপে নক করেন, যেভাবে তাকে পান আপনি তাকে নক করা শুরু করেন। এটা সবচেয়ে বেশি কাজে দেয়, যে প্রিভিয়াস ইয়ারে করছে এই বছরও করবে। কোন বিজনেস গত বছরে ধরেন যে হচ্ছে অফার দিছিল ব্ল্যাক ফ্রাইডেতে, এবার ও ব্ল্যাক ফ্রাইডেতে অফার এবারও দিবে, স্বাভাবিক। যে দেয় সে প্রতি বছরই দিবে, তার বিজনেস যদি টিকে থাকে সে অফার দিবে, সে ডিসকাউন্ট দিবেই। তাহলে এই সময় হলো সে ডিজাইনার খুঁজতেছে, এই সময় তাকে টার্গেট করতে হবে। এবং এটাকে অ্যানালাইটিক্স এর মধ্যে রাখতে হবে, যে অ্যানালাইটিক্স মানে কি নিজস্ব অ্যানালাইসিস আর কি, যে আমি কতজনকে মেসেজ দিলাম, কতজনকে ইমেল দিলাম, কতজনকে আমি এটার জন্য অফার করলাম, কয়জন আমাকে ফিডব্যাক দিল। ঠিক আছে, প্রয়োজনে সেটার উপরে বেস করে আপনি নিশটা পরিবর্তন করবেন। যে যেমন ধরেন যে ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিসে আপনি হচ্ছে আজকে 50 জনকে নক দিচ্ছেন বিভিন্ন ভাবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে, ইমেইলে 50 জনের কাছে রিচ করছেন, কিন্তু 50 জনের কাছ থেকে মাত্র 2 জন আপনাকে রেসপন্স ব্যাক করছে। তাহলে ভাববেন যে থ্যাংকস গিভিং ডে বা এই জিনিসটা, এই ক্লিনিং সার্ভিসটা খুব একটা খাচ্ছে না। তখন আপনি চেঞ্জ করে ফেলেন, চেঞ্জ করে ধরেন যে আপনি অন্য কোনো টপিক, অন্য কোনো নিশ সিলেক্ট করেন। ঠিক আছে, যেমন হচ্ছে স্কুল কলেজ গুলো হতে পারে, যেমন আপনার হচ্ছে অ্যাডভোকেসি সার্ভিসটা হতে পারে, আপনার ডেন্টিস্ট হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, আরো অনেক নিশ আছে। তখন আপনি তাদেরকে টার্গেট করা শুরু করেন, এই অ্যানালাইসিসটা কন্টিনিউ রাখেন, যে কার কার কাছ থেকে কেমন রেসপন্স আপনি পাচ্ছেন। এই অ্যানালাইসিস করে তারপর আপনি সিদ্ধান্ত নেন পরের দিনের মার্কেটিং কেমন করবেন। প্রত্যেক দিনের যে স্ট্র্যাটেজি সেটার উপরে বেস করে পরের দিনের মার্কেটিং প্ল্যান সাজাবেন, তাহলে আপনি ওখান থেকে রেজাল্টটা বের করে আনতে পারবেন। আর যদি একটা নিশের উপরে এক নিয়মে এক স্ট্র্যাটেজিতে সারা জীবন মার্কেটিং চালায় যান, তাহলে রেজাল্ট হয় ভালো আসবে, আর না হলে কিছুই আসবে না। যদি ফ্লপ করে তাহলে ফ্লপ, ওখান থেকে কোনো রেজাল্ট নাই। আর যদি আপনি এটাকে প্রতিদিন চেঞ্জ করতে পারেন, প্রতিদিনের অ্যানালাইটিক্স রিপোর্ট থেকে অ্যানালাইসিস করে প্রতিদিন যদি আপনি হচ্ছে মার্কেটিং এর স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে সাকসেস পাবেন। ঠিক আছে, আচ্ছা কোথায় বা কার কাছে মার্কেটিং করবেন বলে দিলাম। ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন, লিঙ্কডইনে করবেন, পিন্টারেস্টে করতে পারেন। পিন্টারেস্টে পিন করলে এই সময়গুলোতে বেশ ভালো একটা ভিউ পাওয়া যায়। ট্রেন্ডি যে টপিক গুলো আছে এগুলো টপিকের উপরে যদি আপনি পিন করে যান, তাহলে ওখান থেকে আপনি কিছু ভিউ পাবেন। এবং পিন্টারেস্টে পিন করার সময় লিঙ্কটা আপনার ধরেন যে হয় আহ যদি ফাইবারের অ্যাকাউন্ট থাকে ফাইবারের গিগের দিয়ে দিবেন, অথবা পোর্টফোলিওতে দিয়ে দিবেন, বিহেন্সের লিঙ্ক দিয়ে দিবেন, কারণ বিহেন্সে ইমেল দেওয়া থাকে, সেখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে হায়ার করতে পারে। আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন, লাইক ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন, লিঙ্কডইনের লিঙ্ক দিয়ে দিতে পারেন। তাহলে পিন্টারেস্ট থেকে কিছু আপনি ব্যাক লিঙ্ক পাবেন, যেটা আপনার এই জায়গাগুলোতে কাজের পরিমাণ বাড়ানোর সম্ভাবনা আছে। ফেসবুক গ্রুপ থেকে পেতে পারেন, ইমেল থেকে পেতে পারেন, বিহেন্স থেকেও পেতে পারেন। যদি বিহেন্সে হচ্ছে আপনি এই সময়টাতে এই টপিকের উপরে রেগুলার পোস্ট দেন, তাহলে আপনার ভিউ বাড়বে, অ্যাপ্রিসিয়েশন বাড়বে। সেখান থেকেও যদি কারো দরকার হয়, দরকার যাদের তাদের কাছেই তো পৌঁছাবে, হ্যাশট্যাগ যদি সেরকম দেন তাহলে তো তাদের কাছেই পৌঁছাবে। তো পৌঁছালে সেখান থেকে কাজ পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। তাহলে কার কাছে যাবেন? প্রথমত যদি আপনি ক্লায়েন্ট হান্ট করেন, তাহলে ছোট বিজনেস যারা তাদেরকে সার্চ করার চেষ্টা করবেন, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে অথবা হচ্ছে ইমেইলের মাধ্যমে আপনি তাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, তাদেরকে রিচ করবেন। এবং প্রতিনিয়ত ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলোতে পোস্ট করে যাবেন। আপনার টার্গেটের বাইরেও কিছু লোক আপনি পাবেন। এখন আমাদের এই যে প্রবলেম, আমরা একটা প্রবলেম নিয়ে একটু আলোচনা করি, যে এই যে আমরা আলোচনাটা করলাম একটা টপিক নিয়ে, এই টপিকটাকে আমরা যখন কোনো কাজ শুরু করি আসলে এরকম ভাবে টপিক ওয়াইজ হচ্ছে আমরা হিস্টোরিক্যাল জিনিসগুলোকে নিয়ে আসি না। ঠিক আছে, আমরা আমাদের আজকের আলোচনা যেমন একটা পুরো ইভেন্টকে ঘিরে ডিজাইন কিভাবে করবেন, মার্কেটিং এ কার কাছে যাবেন, কিভাবে মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করবেন। ঠিক আছে, এটা শুধু একটা একদিনের সেশন, কিন্তু কাজটা তো একদিনের না। আপনাকে ধরেন যে এই 1 মাসের, ঠিক আছে, 1 মাসের যে সময়টা আছে এখনো, এই সময়টা পুরোটা সময় জুড়ে আপনাকে এটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে, যে আর কি করা যেতে পারে, এখনকার সময়ের ডিজাইনে কি আছে, এখনকার সময়ের ডিজাইনে কোনো কিছু অ্যাড করা যায় কিনা, এখনকার মানুষ কি বেশি পছন্দ করতেছে, কিভাবে মার্কেটিংটা করব, কিভাবে আমার ব্র্যান্ড আইডেন্টিটিটা হচ্ছে তৈরি করব, আমার ডিজাইনকে আরো কিভাবে সুন্দর করতে পারি, সাথে ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে আরো আমার ডিজাইনের কোয়ালিটি ইমপ্রুভ করব। এই জিনিসগুলো হচ্ছে আমাদের, যে আমরা প্রবলেমটাকে হাইলাইট করব, যে আমার কি দরকার। আমি যদি এইখান থেকে কাজ নিতে চাই, ক্লায়েন্ট হান্ট করতে চাই, তাহলে আমার প্রবলেমটা কি কি হতে পারে।
আমার ডিজাইন ধরেন যে সুন্দর হচ্ছে না, আমার মার্কেটিং স্ট্র্যাটেজি কাজ করতেছে না, কিংবা আমি মার্কেটিং সাজাইছি, প্ল্যান সাজাইছি, কিন্তু তারপরেও মার্কেটিংটা হিট করতেছে না, কেন হিট করতেছে না, এই জিনিসগুলো আমাকে অ্যানালাইসিস করতে হবে। আমার ব্র্যান্ড আইডেন্টিটিটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা। যেমন আপনার একটা যদি ওয়েবসাইট থাকে, তাহলে আপনার কিন্তু ভ্যালুটা বেড়ে যাবে। আপনার যদি একটা ধরেন যে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্টে যদি রিভিউ থাকে, তাহলে আপনার কিন্তু ভ্যালুটা বেড়ে যাবে। তো এই জিনিসটা বুঝতে হবে, মানে প্রবলেমটাকে হাইলাইট করতে হবে যে করতে আমরা কি করব, কিভাবে করব, কিভাবে আমার স্কিলটা ডেভেলপ করব, কিভাবে আমার মার্কেটিং এর প্রবলেম গুলো ফাইন্ড আউট করব, কেন হচ্ছে না, মানুষ এটা থেকে হিউজ লেভেলের কাজ করতেছে, বাট আমি কেন পারতেছি না, আমার কাছে কেন আসতেছে না, সেটা জিনিস নিয়ে আপনাকে বৃহৎ আকারে অ্যানালাইসিস করতে হবে। এটা নিয়ে আপনাকে অনেক বেশি লার্নিং এর মধ্যে থাকতে হবে, অনেক কিছু শিখতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে। আর প্রিমিয়াম অ্যাসেট, প্রিমিয়াম অ্যাসেট অ্যাসেট যে কোনো কাজের ক্ষেত্রে কাজের মানকে বাড়ায় দেয় এবং সময়কে বাঁচায়। আমি একটা ডিজাইন যদি, যেমন ধরেন আমরা যেই ডিজাইনটা একটু আগে করছি, সেই ডিজাইনে যতটুকু এলিমেন্ট আমরা ব্যবহার করছি, এগুলো সব যদি আমি নিজে থেকে ইলাস্ট্রেট করতে যাই, করতে পারবো, কিন্তু করতে গেলে আমার অনেক বেশি সময় যাবে। ওই সময়টা আমি মার্কেটিং এ কাজে লাগাবো। ওই সময় আমি আরো ধরেন যে একটা ক্যারোসেল ডিজাইন, সময়টা আমার নষ্ট করা যাবে না, সময়টা খুব লিমিটেড। যেই জিনিসটা অলরেডি আছেই, সেই জিনিসটা নতুন করে তৈরি করে মানে আমার সময় নষ্ট করা যাবে না। যা আছে সেটা দিয়ে আরো বেটার ওয়েতে কি করতে পারে আমাদেরকে সেটা চিন্তা করতে হবে। আর এই জিনিসটার সলিউশন হিসেবেই কিন্তু আমরা আমাদের হচ্ছে 6 মাসের যে গ্রাফিক ডিজাইনের যে মাস্টার ক্লাস প্রোগ্রামটা করি। এখানে কিন্তু হচ্ছে আমরা শুধুমাত্র ফটোশপ না, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইন ডিজাইন, তারপরে যে ব্র্যান্ডিং, ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি যেটা আছে, পিওডি বিজনেস আছে, ঠিক আছে। আপনি যখন একটা স্ট্র্যাটেজি সাজাবেন, তখন ওইটার উপরে অনেক কিছু বের হয়ে আসবে। যেমন এই যে বর্তমান যে সময়টা চলতেছে, এটা হচ্ছে আমাদের জন্য একটা সিজনাল টাইম, ঠিক আছে। এই সময়টাতে হ্যালোইন গেল, যাই না আর কিছুদিন পরে হ্যালোইন আছে। তারপরে হচ্ছে আপনার এই যে থ্যাংকস গিভিং ডে আছে। থ্যাংকস গিভিং মানুষ মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে, এই সময় অনেক গিফট আইটেম মানে সেল হয়। যেমন গিফটের মধ্যে অনেক কিছু, যেমন মগ আছে, টি শার্ট আছে, এগুলো হচ্ছে গিফট আইটেম, এগুলো একজন আরেকজনকে গিফট দেয়। সো এই যে স্ট্র্যাটেজি যখন সাজাতে যাবেন, যখন আপনি মার্কেটিং প্ল্যান সাজাতে যাবেন, তখন ফাইন্ড আউট করে দেখবেন যে কারা আসলে এই সার্ভিসটা নেয়, কি ধরনের সার্ভিস এই সময় বেশি সেল হয়। সো পিওরি বিজনেস একটা আছে যে আপনি এরকম প্রিন্ট এলিমেন্ট যে জিনিসগুলো আছে, এগুলো আপনি আলাদাভাবে সেল করতে পারবেন। আপনি নিজে সেল করতে না পারলেও আপনি এইখান থেকে ক্লায়েন্টের ধারণা পাবেন। যখন আপনি স্ট্র্যাটেজি সাজাবেন, তখন আপনি ধারণা পাবেন যে কাদের কাছে আমার সার্ভিসটা পৌঁছানো দরকার। যারা ধরেন যে বেডশিট ডিজাইন নিয়ে কাজ করে, যারা টি শার্ট ডিজাইন নিয়ে যে সকল ক্লায়েন্ট কাজ করে, ঠিক আছে, আমি তাদেরকে রিচ করার চেষ্টা করি যে তোমাকে আমি হচ্ছে এই যে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে, হ্যালোইন উপলক্ষে, ক্রিসমাস উপলক্ষে আমি এই টাইপের ডিজাইন গুলো তোমাকে করে দিব। সো এই মানে মার্কেটিং এর স্ট্র্যাটেজি আপনি বের করতে পারবেন। স্টক মার্কেটে এই সময় আপনি হচ্ছে ডিজাইন দিতে পারেন। সেই ডিজাইন গুলোতে আপনার হচ্ছে এই স্টক এলিমেন্টের মধ্যে আপনার প্রিমিয়াম অ্যাসেট গুলো না রেখে এই টাইপের সিমিলার টাইপের কিছু জিনিস আপনি দিতে পারেন। এগুলো দ্রুত অ্যাপ্রুভ হয় এবং সেল হওয়ার পসিবিলিটি থাকে। অ্যাক্টিভ মার্কেটে হচ্ছে আমাদের এই কোর্সে আলোচনা আছে। তারপরে ক্লায়েন্ট হান্টিং, কারণ এটা তো শুধুমাত্র কয়েকটা সেশন, আমরা হচ্ছে সারা বছর জুড়ে একটা ক্যালেন্ডার ফলো করি যে কোন মাসে কোন ইভেন্ট আসতেছে, কোন ইভেন্ট নিয়ে কাজ করতে হবে। যেমন আমাদের থ্যাংকস গিভিং ডে আরো ধরেন 1 মাস সময় আছে, 1 মাস আগে থেকে আমরা এই প্ল্যানিংটা করতেছি। এরকম সারা বছর কোনো না কোনো ইভেন্ট আছে, একটা ক্যালেন্ডার ওয়াইজ। তো এই ক্যালেন্ডার ওয়াইজ আমরা কাজ করতে পারি, কখন কোনটা নিয়ে কাজ করব, কিভাবে স্ট্র্যাটেজি সাজাবো, সেই জিনিসগুলো আমাদের এই কোর্সটাতে থাকবে। যারা হচ্ছে অলরেডি মাস্টার ক্লাস কোর্সে আছেন, তারা এই জিনিসগুলো মোটামুটি জানেন। এবং প্রিমিয়াম অ্যাসেট গুলো হচ্ছে আমরা ব্যবহার করে কিভাবে আমাদের অল্প সময়ে হচ্ছে আমরা ডিজাইনটাকে আরো ভালো করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে সাধারণত আমাদের এই মাস্টার ক্লাস প্রোগ্রামটা হয়। মাঝে হচ্ছে আমাদের 7 নাম্বার ব্যাচ পর্যন্ত চলার পরে আমাদের হচ্ছে এই প্রোগ্রামটা বন্ধ ছিল, কারণ এটাতে আমাদের ভিডিওগুলো নিয়ে বেশ প্রবলেম হচ্ছিল। ভিডিওগুলো অনেকে শেয়ার করা শুরু করতেছিল, প্রিমিয়াম অ্যাসেট গুলো সবাই শেয়ার করা শুরু করতেছিল, যাতে আমরা প্রিমিয়াম অ্যাসেট গুলোর যে ভ্যালুটা সেটা আসলে আমরা পাচ্ছিলাম না, বা পাওয়াটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল, যার কারণে মাঝে বন্ধ ছিল। এখন নতুন করে সিলেবাসে নতুন ভাবে, যেন এটা কোনোভাবেই আমাদের জন্য মানে ক্ষতিকর ক্ষতিকর না হতে পারে, এই টাইপের সিস্টেম করে আমরা আবার এটা শুরু করছি। অলরেডি একটা ব্যাচ তো রানিং হয়ে গেছে, আরেকটা ব্যাচ হচ্ছে আগামী 22 তারিখ থেকে, 22শে অক্টোবর, যেটা হচ্ছে বুধবার, বুধবার থেকে হচ্ছে এই ব্যাচটা শুরু হবে। এটা আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট যেহেতু আজকে আমাদের এই স্পেশাল প্রোগ্রামটা
থাকার কারণে এটা আমরা পিছাই দিছি। আগামী হচ্ছে 22 তারিখ থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে, যেটা 6 মাস জুড়ে আমাদের এই যে এতগুলো টপিক, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, তারপর হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন, পিওডি বিজনেস, স্টক মার্কেট, অ্যাক্টিভ মার্কেট, ক্লায়েন্ট হান্টিং, সবকিছু সম্পর্কে একটা জায়গাতে আমরা যদি ধারণা পাই, তাহলে আমরা ধরেন যে ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাবো। ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে একটা ছোট্ট একটা মার্কেটিং। আমি মনে করি যে যে কোনো কিছুর জন্য, আমাদের ক্লায়েন্টের কাজের জন্যই হোক, বা আমরা বিভিন্ন ইউটিউবে টিউটোরিয়াল পাই, যেটাই হোক না কেন, যেখান থেকে আমরা একটা ধরেন যে হেল্প পাবো, যেখান থেকে আমরা হচ্ছে কোনো মানে অ্যাডভান্টেজ পাবো, সেটার প্রতি আমাদের অবশ্যই হচ্ছে থ্যাঙ্কফুল থাকা উচিত। ঠিক আছে? কৃতজ্ঞতা জানানো উচিত। যেমন অনেকে আমরা ইউটিউবে বিভিন্ন টাইপের ভিডিও দেখি, অনেক নতুন নতুন অনেক কিছু শিখি। সো সেই ভিডিওটাতে যদি যায়, আপনি তাকে একটা কমেন্ট করেন, তাকে যদি আপনি ইন্সপায়ার করেন, সে আরো ভিডিও তৈরি করতে আগ্রহী হবে। আপনি যদি হচ্ছে সেই ভিডিওটা আপনার কোনো মেম্বার, গ্রুপ মেম্বার, কিংবা হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড, তাদের সাথে শেয়ার করেন, সে উপকৃত হবে। কারো উপকার করলে আপনার কখনোই কমবে না। আপনি একটা অ্যাসেট পাইছেন, আমার প্রিমিয়াম অ্যাসেটটা বাদ দিয়ে, কারণ প্রিমিয়াম অ্যাসেট শেয়ার করলে ভ্যালু কমে যায়। প্রিমিয়াম অ্যাসেটটা বাদ দিয়ে ধরেন যে আপনি কোন একটা জায়গা থেকে একটা রিসোর্স পাইছেন, একটা অ্যাসেট পাইছেন, সেই অ্যাসেটটা ফ্রিতে শেয়ার হচ্ছে সব জায়গায়। সো সেটা আপনি আরেকজনকে পৌঁছায় দেন। সো সে ওটা দিয়ে কাজ করলে আপনার কমবে না, কারণ যেহেতু ফ্রিতে দিছে, মানে সারা পৃথিবীর মানুষ এটা নিয়ে কাজ করতে পারে। প্রিমিয়াম অ্যাসেটের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্স, কারণ আমাদেরকে ডমিনেট করতে হয়। সো ডমিনেট করতে হলে আমার কাছে যা থাকবে অন্যের কাছে সেটা থাকলে কি হবে, এটা চ্যালেঞ্জ তৈরি হবে। কিন্তু যেটা অলরেডি কোন একটা জায়গায় ফ্রিতেই পাওয়া যাচ্ছে, সেটা তো সে হয়তো আপনার ফ্রেন্ড আজকে পায়নি, কালকেও পাবে। তো আপনি একটু আগে থেকে ধরেন যে তাকে একটু হেল্প করলেন। ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এবং সবসময় ক্রিয়েটিভলি চিন্তা করার চেষ্টা করবেন, এবং এটা করতে পারলে আসলে আপনারা সাকসেসফুল হবেন আর কি। ওকে। সো এবার আমরা চলে আসতেছি আমাদের সেমিনারের, যদি কোনো কোশ্চিন আপনাদের থেকে থাকে। আজকে যতটুকু আমি আলোচনা করলাম, আমি অনেক বেশি কিছু হয়তো বা আলোচনা করতে পারি নাই, জাস্ট একটা ওভারভিউ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যে আপকামিং ডেজ গুলোতে কিভাবে চিন্তা করতে পারেন। হয়তোবা আপনারা চিন্তা করতে এটা আপনাদের জন্য একটু হেল্পফুল হবে, যে আপনারা ওইভাবে একটু চিন্তা করতে পারেন, ওইভাবে একটু কাজ করতে পারেন। ঠিক আছে? আই হোপ যে হচ্ছে আজকের ক্লাসটা কোনোভাবে আপনাদেরকে হেল্প করবে। আমি এলিমেন্টস যেগুলো আছে, এলিমেন্টস এবং হচ্ছে কালার বা যত ফন্ট টন যা আছে, এগুলো আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের থ্রুতে শেয়ার করে দিব। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এখন আপনাদের যদি কারো কোনো কিছু এই টপিক গুলোর মধ্যে জানার থেকে থাকে, যে আপনারা জানতে চান, প্রশ্ন করতে চান, তাহলে করতে পারেন। যেমন এখানে হ্যান্ড রেজ করছেন হচ্ছে আল আমিন, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। আপনি প্রশ্ন করতে পারেন, মাইক্রোফোন অন করে আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে স্যার? আপনার ভয়েস তো শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। হ্যালো, কথা শোনা যাচ্ছে স্যার? আনফরচুনেটলি আমি আপনার ভয়েসটা শুনতে পাচ্ছি না। আমার মাইক্রোফোনের ইস্যু হতে পারে মেবি। তরুণ শাহ রিস করছেন। সালাম আলাইকুম। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? জি, জি শোনা যাচ্ছে। আমারটা আচ্ছা। কি শোনা যায়? হ্যাঁ, আপনার তো ওকে, তো শুনতে সবাই পাচ্ছেন। শুনতে পাচ্ছেন, বাট আনফরচুনেটলি আমি শুনতে পাচ্ছি না। মেবি আমার মাইক্রোফোনের ইস্যু আছে, কারণ আজকে কোনো সব সমস্যা থাকতে নতুন পারে সেট আমি আপ। দেখুন। তাহলে একটু কষ্ট করে একটু লিখে দেন, প্রশ্নটা একটু লিখে দেন, যেহেতু আচ্ছা, এখন একবার কি ট্রাই করে দেখবেন? আলামিন সাহেব মাইক্রোফোন অন করে এবার একটু দেখতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। জি স্যার, ওই যে পিওডি বিজনেস সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি। পিওডি বিজনেস হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, মানে হচ্ছে যেমন টি শার্ট, আপনি ধরেন যে কিছু ডিজাইন হলো ইনলিস্ট করে রাখছেন আপনার একটা ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে?
তো ওই ডিজাইনটা যখন কেউ অর্ডার করবে, ওই টি শার্টটা যখন কেউ অর্ডার করবে, তখনই কেবলমাত্র ওইটা প্রিন্ট হয়ে ক্লায়েন্টের কাছে দিয়ে আসবে আর কি। তার আগে ওইটা প্রিন্ট হবে না। আপনি যদি একটা টি শার্ট বিজনেস করতে চান, তাহলে আপনি একটা ওয়েবসাইট বানায় আপনার ডিজাইন গুলোকে আপনি হচ্ছে ইনলিস্ট করতে পারেন, টি শার্টের উপরে বসাইতে পারেন। সেটা বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি আছে, যেমন অ্যামাজনেও সেটা করা হয়ে থাকে। অ্যামাজন বলেন, তারপরে হচ্ছে আরো কিছু আছে, প্রিন্টফুল আছে, ঠিক আছে, টি স্প্রিং আছে, তারপরে হচ্ছে রেড বাবল আছে। এরা হচ্ছে এই দায়িত্বটা নেয় যে আপনি শুধু ডিজাইন দিবেন, টি শার্টের উপরে বসায় রাখবেন। তারা যদি কোনো ক্লায়েন্ট অর্ডার করে, তারা ওইটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করে তাদের একদম বাড়ি পর্যন্ত পৌঁছায় দেবে। এটার জন্য আপনি যে টি শার্টের ডিজাইনটা করছেন, এটার জন্য আপনি একটা কমিশন রাখতে পারেন। ধরেন যে $5 $10, যে একটা সেল হইলে আপনার হচ্ছে $10 আপনাকে কমিশন দিবে। আপনার ডিজাইন ভালো হলে সেল আসবে, আপনার মার্কেটিং ভালো হলে সেল আসবে। এই মার্কেটিং করার দায়িত্ব, সেল করার দায়িত্ব আপনার। ওরা শুধুমাত্র প্রিন্ট করে একদম ক্লায়েন্টের বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা নেবে। ঠিক আছে, যেমন আমরা ধরেন যে অ্যামাজনে গিয়ে তো একটা স্টোর দিতে পারি না। আমরা তো এখান থেকে টি শার্ট ডিজাইন করে প্রিন্ট করে আমরা অ্যামাজনের থ্রুতে সেল করতে পারবো না। সেই দায়িত্বটা ওরা নিবে আর কি। ওরাই হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে ইউরোপের কান্ট্রি গুলোতে ওরা হচ্ছে এগুলো পাঠাবে, সবকিছু ওরা ম্যানেজ করবে, শুধু ডিজাইনটা আপনার দিতে হবে। আর মার্কেটিং করে ক্লায়েন্ট আপনাকে আনতে হবে। এটা হচ্ছে পিওডি বিজনেস। এবং সিজনাল সময়ে আপনি প্রায় ধরেন যে 100 থেকে 1000 কপি পর্যন্ত সেল করতে পারবেন, যদি আপনি মার্কেটিংটা ভালো করে করতে পারেন। এবং এখানে সচরাচর আমরা যেটা দেখি, সেটা হচ্ছে যে অ্যাভারেজ আপনার প্রফিটটা হলো $10 করে রাখা হয়। একটা টি শার্ট বিক্রি হইলে আপনি $10 প্রফিট ওখানে পাবেন। সো আপনি ধরেন যে 1 মাস 2 মাস কষ্ট করে একটা স্টোর তৈরি করলেন, ডিজাইন দিয়ে ভরে দিলেন, তারপরে বাকি সময়টা আপনি মার্কেটিং করে সেটার সেল আনতে পারেন। খুব অল্প ইনভেস্টমেন্টে একটা ভালো বিজনেস দাঁড় করানো যায় আর কি। ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। আর স্যার ওকে, আমার বিহেন্স সম্পর্কে কিছু বলবেন? আপনার বিহেন্স সম্পর্কে সেটা ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। নেক্সট আগামীকালকে তো ক্লাস আছে, এটা ক্লাসে আলোচনা করবো। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা। এরপরে হ্যান্ড রেজ করছেন, হ্যাঁ, তরুণ শাহ। আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম যে আজকে যে ডিজাইনটা আসলে করে দেখাইলেন, এর যে ইমেজ গুলো, ইমেজ গুলো তো এরকম ধরনের ইমেজ ব্যবহার করতে হবে নাকি ন্যাচারাল টাইপের, যেমন মিষ্টি কুমড়া বা এই ধরনের ন্যাচারাল টাইপের ইমেজ গুলো ব্যবহার করা যেতে পারে? এগুলো তো একটু মানে ন্যাচারাল মিন্স কি আপনি হচ্ছে মানে বাস্তব ফটো ব্যবহার করার ক্ষেত্রে বলতেছেন? বাস্তব না, মানে আসলে আপনি যে ইমেজ গুলো ব্যবহার করলেন এগুলো অনেকটা কার্টুন কোয়ালিটির লাগতেছে। হ্যাঁ, কিন্তু এগুলো তো ইলাস্ট্রেশন। জি জি জি, ওই দেখা যাচ্ছে যে আমি ফ্রি পিক বা অন্য জায়গা থেকে যদি ইমেজ কালেক্ট করি, অনেক ভালো ভালো ইমেজ পাওয়া যায়, ওইগুলো কি ইউজ করা যেতে পারে কিনা? সেটা যদি বাস্তব ফটোগ্রাফি হয়, বাস্তব ফটোগ্রাফিও করতে পারেন, তবে ডিজাইনের ক্ষেত্রে সাধারণত বাস্তব ফটোগ্রাফি ওইভাবে এই জায়গাগুলোতে ব্যবহার হয় না। এগুলোতে আপনার ভেক্টর যে জিনিসগুলো, ভেক্টর তো কার্টুনের মতন লাগবে, এটা তো বাস্তব না। ভেক্টর যেগুলো, ভেক্টর অ্যাসেট গুলোই ব্যবহার করা হয় বেশি। ঠিক আহ, আছে। কিন্তু আপনি যদি এখন ধরেন যে পিএনজি, একদম রিয়েল ফটোগ্রাফির যে ইমেজ আছে, জি সেগুলো জি। আছে, সেগুলো আপনি যদি ব্যবহার করতে চান করতে পারেন। সেটাও কোনো সমস্যা নেই। যেটাতে আপনার ডিজাইনটা ভালো ফুটে উঠবে, ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে, আপনি সেটাই করতে পারেন। তবে আপনি যেগুলো দেখালেন এগুলো বেশি চলে আর কি। হ্যাঁ, আপনার হচ্ছে ভেক্টর টাইপের এলিমেন্ট গুলোই বেশি চলে। ঠিক আছে, এটাই আবার আমার কিছু কিছু ক্ষেত্রে একদম ওয়াটার কালার ডিজাইন, ওয়াটার কালার যেগুলো আছে, তারপরে হচ্ছে আরো মানে হ্যান্ড ড্রয়িং টাইপের, এগুলো অনেক জায়গায় আছে, অনেক জায়গায় থাকে। কারণ এই স্টোরিটা তো অনেক আগের, ওই ফিলটাকে, ওই ভাইবটাকে আনার জন্য কেউ কেউ এটা ব্যবহার করে। বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হ্যান্ড রেজ করছেন হচ্ছে শ্রাবন্ত হাবিব, জি বলেন। আসসালামু আলাইকুম, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আচ্ছা, ওয়ালাইকুম আমি যে আসসালাম, শুনতে পাচ্ছি। বলতেছিলাম ক্লাস রেকর্ডটা কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ক্লাসটা কি ক্লাসটা কি রেকর্ড দিয়েছিলেন? ও, ক্লাস রেকর্ডটা, হ্যাঁ ক্লাস রেকর্ডটা আমি হচ্ছে আহ ইয়াতে ইউটিউবে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনার টিউটর স্কিলের ইউটিউবে দিয়ে দিলে খুব হ্যাঁ ভালো হ্যাঁ হতো। হ্যাঁ, টিউটর স্কিলস এর ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করতেছি।
বুঝলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর ওকে। অ্যাসেট গুলো পাইলে তাহলে আমরা কাজ শুরু করতে পারবো। হ্যাঁ, অ্যাসেট গুলো আমি ক্লাস শেষেই দিয়ে দিব। আর ভিডিওটা তো কনভার্ট হতে টাইম লাগবে, সো ভিডিওটা হয়তো কালকের মধ্যে দিয়ে দিতে পারবো আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ কালকে থেকেই আমরা ইনশাল্লাহ কাজ শুরু করবো। ঠিক ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে হ্যান্ড রেজ করছেন হচ্ছে হাবিবুর রহমান মজুমদার, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জানতে চাচ্ছি স্যার, আমাদের যে ডিজাইন গুলো ভিতর কি বেশিরভাগই কি আমরা সোশ্যাল মিডিয়ার উপরে ডিজাইন করব নাকি? এটা তো যেটা বোঝা যাচ্ছে এটা নাকি, এটা তো মানে দেখা যাবে একটা সাইজে বেশি মানে চলবে না। এটা সোশ্যাল মিডিয়াতে, মানে সোশ্যাল মিডিয়ার পোস্ট গুলোতে বেশি হচ্ছে এই কাজটা হয়। এছাড়া আরেকটা হলো আপনি কাজ পাবেন, সেটা হলো উইশিং কার্ড আর কি, বা থ্যাঙ্কস গিভিং কার্ড। বিজনেস কার্ডের সাইজের হতে পারে, ছোট্ট একটা কার্ড। হ্যাঁ, ওখানে শুধু ধরেন যে আপনি যে এখানে যেমন আমরা বিভিন্ন এলিমেন্ট দিয়ে ডেকোরেট করছি, ওই কার্ডটাতেও এরকম বিভিন্ন এলিমেন্ট দিয়ে ডেকোরেট করা থাকবে আর থ্যাংক ইউ লেখা থাকবে। এটা ওই স্টোরে যখন ওদের কাস্টমাররা আসে তখন হচ্ছে এটা ওরা দেয়। আর একটা হচ্ছে উইশিং কার্ড, উইশিং কার্ডটা কাইন্ড অফ হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের মতোই। আর যেটা এটা স্যার এমনি শুধু, হাতে হাতে দিব, এটা প্রিন্ট করতে হবে। এটা কি শুধু বিএনসি দেবো নাকি শাটার স্টক আর অ্যাডোবি স্টকে দেবো? আহ মানে আপলোড কোথায় করবেন? জি জি জি। আপলোড করবেন সোশ্যাল মিডিয়া গুলোতে। আপলোড যেখানে হচ্ছে মানুষ মার্কেটিং করে, যেমন ইনস্টাগ্রাম আছে, যেমন ইনস্টাগ্রামে বললাম ক্যারোসেল ডিজাইন করতে পারেন। ঠিক আছে, ক্যারোসেলটা বেশি রিচ করে, রিলস বেশি রিচ করে, এই জায়গাগুলোতে হচ্ছে এই রিলেটেড পোস্ট গুলো ডিজাইন করতে পারেন। তাহলে স্যার পিন্টারেস্ট। আমাদের ক্লায়েন্টটা কিভাবে আমার থেকে ইয়া নিবে, কপি নিবে? আমি তো যদি ইয়াতে জেপিজিতে দেই। হ্যাঁ, জেপিজিতেই নিবে। সোশ্যাল মিডিয়া পোস্ট হলে তো জেপিজিতেই নিবে তারা। সোশ্যাল মিডিয়া পোস্ট হলে তো আপনার কাছ থেকে জেপিজি নেবে। আর যদি হচ্ছে প্রিন্টের জন্য কার্ড নেয়, তাহলে আপনার কাছ থেকে পিডিএফটা নিলে ভালো হবে, পিডিএফটাতে প্রিন্ট কোয়ালিটি ভালো আসবে। ও আচ্ছা। আচ্ছা স্যার, আপনি যে প্রেজেন্টেশনটা আজকে করতেছেন, এটা কি পাওয়ার পয়েন্ট রূপে করতেছেন নাকি? প্রেজেন্টেশনটা পাওয়ার পয়েন্টে, হ্যাঁ। খুব ইউনিক লাগতেছে তো এটা, কেন, এটাতে তো আজকে আরো কোনো অ্যানিমেশন টেনিমেশন কিছুই অ্যাড করি নাই। অনেক সুন্দর ইয়েতে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে। এখানে বলছেন যে হচ্ছে লোগো মাস্টার মাইন্ড, মাস্টার ক্লাস না, এটা লোগো মাস্টার মাইন্ড ক্লাসটা কবে স্টার্ট হবে আর ভর্তি ডেডলাইন কবে? আহ এখন আমাদের হচ্ছে গ্রাফিক ডিজাইন মাস্টার ক্লাসের যে 9 নম্বর ব্যাচ, সেটার ক্লাস শুরু হবে 22 তারিখ থেকে। এরপরে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কোর্সটার এডমিশন হবে, সেটার পরে গিয়ে হচ্ছে লোগোর কোর্স আসবে। হ্যাঁ, আপাতত লোগোর কোর্সটা আসতেছে না, আপাতত গ্রাফিক ডিজাইন, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, এই দুইটা কোর্স হচ্ছে আপাতত ইনক্লুডে আছে। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে এই থ্যাংকস গিভিং ডে উপলক্ষে? আমি ইভেন্ট গুলো সম্পর্কে আপনাদেরকে ইনফর্ম করার কারণ হচ্ছে যে আমি যখন কাজ করতাম বা আমি যখন কাজ শুরু করছি, তখন এই যে বিভিন্ন ইভেন্টের উপরে যখন কাজ পাইতাম, সো তখন ধরেন যে ওই গুগল সার্চ করে স্যাম্পল দেখতাম, স্যাম্পল দেখে কাজ করতাম। কিন্তু এটার মানে ব্যাকএন্ডে আসলে কি আছে, এটা হওয়ার কারণটা কি, আমি কেন ভুট্টা ব্যবহার করতেছি, আমি কেন মিষ্টি কুমড়া ব্যবহার করতেছি, ঠিক আছে, আর কিছু ব্যবহার করা যায় কিনা, এই জিনিসগুলো নিয়ে একটা কনফিউশন থাকতো। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে যদি হিস্টোরিটা জানা যায়, তাহলে আমি একটু কনফিডেন্স পাবো যে এটা আমি এখানে কেন ব্যবহার করলাম, এটা ব্যবহার করার কারণ কি। ঠিক আছে, মানে মিনিংফুল ডিজাইনের নিজেই যদি মিনিং না জানি, তাহলে আমি মিনিংফুল ডিজাইন বা স্টোরি টেলিং ডিজাইনটা কিন্তু করতে পারবো না। আর গ্রাফিক ডিজাইন স্টোরি টেলিং ডিজাইনটা মেইন, এটা হতেই হবে। সো নিজে না জানলে আমি ওখানে ওই ফিলটা আনতে পারবো না,
যখন নিজে ওটার ইতিহাস জানবো, যখন আমি ওই জিনিসটা ফিল করতে পারবো, তখন ওই রিলেটেড রেলিভেন্ট জিনিসগুলো আমি বসাইলে ওটার মানে আইডিয়াটা দ্রুত জেনারেট করা যাবে। আর না জানলে ওই রিসার্চ করা, অনেকগুলো ইমেজ দেখা, অনেক ডিজাইন দেখা, দেখে তারপরে হচ্ছে কিছু একটা বানানো, ওতে হয়তো কি মানে জাস্ট দেখে বানালাম এতটুকু, বাট আমি ফিলটা পেলাম না, যেটা আমি কেন ডিজাইন করতেছি। ঠিক আছে, যেটা দিয়ে আমার আসলে লাভটা কি। এবং ক্লায়েন্টদেরকে মার্কেটিং এর ক্ষেত্রে এই জিনিসটা বুঝানোটা খুব জরুরি। আপনি যখন মার্কেটিং এ যাবেন তখন এই জিনিসটা বুঝাইতে হবে যে থ্যাঙ্কস গিভিং ডে তে আপনি একটা কার্ড দিলে, একটা পোস্ট দিলে, হ্যাঁ, একটা ইমোশনাল মার্কেটিং হয় এখানে। এই জিনিসটা বুঝানো সহজ হবে যদি আপনি মেইনলি ওটার ব্যাক এন্ডের কারণটা জানেন। তো যাই হোক, আমি আপনাদেরকে অ্যাসেট গুলো সব দিয়ে দিচ্ছি, রেকর্ডিং ভিডিওটা ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে পেয়ে যাবেন। বলছেন যে অনেক হেল্প হয়েছে, তো আমি চেষ্টা করছি যতটুকু আসলে এই ব্যাপারটা সম্পর্কে ইনফর্ম করা যায়, যতটুকু আমি আহ, এটা কালেক্ট করতে পারছি ততটুকুই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিটা আপনারা কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় হয়তো তখন হচ্ছে এই জিনিসটা আরো ভালো বোঝা যাবে। অ্যান্ড আগামী পরশুদিন থেকে আমরা চেষ্টা করতেছি হচ্ছে সন্ধ্যা 7টার দিকে প্রবলেম সলভিংটাকে আবারও শুরু করার জন্য, যে আপনারা কাজ করতে গিয়ে যে প্রবলেম গুলো ফেস করেন সেই প্রবলেম গুলো যেন আমরা সলভ করতে পারি। এটা যে কেউ হোক, আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট হন আর যাই হন না কেন, আপনি কাজ করতে গিয়ে গ্রাফিক ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের যে কোনো কাজ করতে গিয়ে যদি প্রবলেম ফেস করেন, তাহলে আমাদের সাপোর্ট সেশনটাতে যুক্ত হয়ে আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারেন। এটা সবার জন্য উন্মুক্ত, যে কেউ চাইলে এটা জয়েন করতে পারেন প্রবলেম যদি থাকে কাজ করতে গিয়ে। ঠিক আছে, আমি আমি চেষ্টা করবো সর্বোচ্চ হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সেটা আগামী পরশু দিন থেকে শুরু হবে বিকাল 7টায় ইনশাল্লাহ। আমি চেষ্টা করতেছি, সময় বের করাটা খুব টাফ হয়ে যায়, বাট আমি চেষ্টা করতেছি আগামী থেকে আর কি। সো বলছেন সাদমান সাকিব, বলছেন স্যার অনেকদিন পর শুনলাম। সাদমান সাকিব অনেকদিন পর কেমনে শুনলেন? ক্লাসে শুনেন নাই? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমরা আজকের মতন এখানে শেষ করি। আপনাদের এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে গ্রুপে, ফেসবুক গ্রুপে জানাই দেন। আর সাপোর্ট ক্লাসে তো আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্ত এখানেই রাখলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।